হ্যাঁ রেকর্ড হ্যাঁ করলাম। হ্যাঁ আমরা যদি বলি যে সবচেয়ে পরিচিত ফাংশন তোমাদের, এটা আমি পরে দেখাচ্ছি, এটা আমি লিখে রাখছি, সমস্যা নেই, মূলত এটাই পড়বো। যে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমরা এটা এই ধারণা ছাড়া টেইলর সিরিজ কখনোই করতে পারি না। মূল টার্গেট সে যে আমাদের জাস্ট দেখানো, আমরা থিওরাম দেখাতে পারবো না, যে তোমার মূল টার্গেট হচ্ছে সেটা দেখানো। ঠিক আছে, ধরো আমরা যদি এরকম একটা ফাংশন, এটার সাথে তোমরা খুব পরিচিত, খুব ইম্পর্টেন্ট, ধর এফ অফ এক্স ইকুয়াল টু পলিনোমিয়াল, সরি পলিনোমিয়াল এক্সপোনেনশিয়াল ফাংশন, কি মনে হয় বলো দেখি? এটা তো কি কন্টিনিউয়াস, তোমরা জানো তো নাকি? পুরা রিয়েল নাম্বারের উপরে, জানো এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ কেমন তাও তো জানো, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশনের কেমন গ্রাফ কেমন হয়? হুম, ধরো জিরোতে হবে ওয়ান, ই টু দা পাওয়ার জিরো মানে ধরো ওয়ান, এরকম তোমার কখনোই তোমার ই হবে না, এক্স অ্যাক্সিস কে কখনো তোমার ই করবে না। ধরো আমরা আঁকতে পারবো না এক্স্যাক্টলি, ধরো এরকম করে চলে যাবে, তাই না? এই মিউট করে রাখো যার ই করা আছে, এরকম কিন্তু ধরো এই যে জিরোতে ধরো ওয়ানে কাট করবে, মানে ই টু দা পাওয়ার জিরো মানে তো তুমি ওয়ান, তাহলে এখানে ওয়ানে কাট করবে, আর এখান থেকে এইদিকে খালি এক্স যত বাড়বে পজিটিভ দিকে সে কিন্তু ইনক্রিজ করতে থাকবে, এক্সপোনেনশিয়াল ইনক্রিজ করতে থাকবে। আর এইদিকে তোমার এক্স যত নেগেটিভ হবে সে কিন্তু ডিক্রিজ করতে থাকবে, কিন্তু কখনোই কিন্তু এই যে তোমার এক্স অ্যাক্সিস কে তোমার কাট করবে না, তাই না? তাহলে এক্স অ্যাক্সিস কিন্তু এর অ্যাজিমটট, তোমরা জানো যে যেটা পড়ছো যে এর এক্স অ্যাক্সিস বলি আমরা, এর ওয়াই অ্যাক্সিস বলি, এখানে তোমার এক্স অ্যাক্সিস কিন্তু এর অ্যাজিমটট, মানে অবশ্যই নেগেটিভ এক অ্যাক্সিস বলতে পারি। এ কিন্তু কখনোই যতই বড় দাও, মাইনাস যত বড় দাও, কিন্তু কখনোই একে কাট করবে না আর কি। হ্যাঁ, এই যে আর জিরোতে ওয়ান এই রূপ দিলে বুঝতে পারবো, এই যে এটা হচ্ছে ওয়ান তোমার, এখানে খালি আমরা অন লিখতে পারি স্ট্যান্ডার্ড। এই তাহলে কি বলো দেখি, এই ফাংশনটা কি কন্টিনিউয়াস নাকি? হ্যালো, এটা সবাই জানো তো, এটা কি কন্টিনিউয়াস না? জি স্যার। এটা কিন্তু তোমার অবশ্যই কন্টিনিউয়াস, এবং কি ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল কি মনে হয়? এটা কি ডিফারেন্সিয়েবল। ডেরিভেটিভ করতে পারো না? একে ডেরিভেটিভ করলে কি হবে, আবার কি হবে, আবার ই টু দি পাওয়ার এক্স হবে। মানে পৃথিবীতে একটা ফাংশনই আছে যাকে তুমি ডেরিভেটিভ করলে সে নিজেই হয়, আর কোনো ফাংশন নেই কিন্তু, বুঝতে পারছো? মানে এর প্রত্যেকটা বিন্দুতে ট্যানজেন্টটাকে যদি ই করো, মানে পৃথিবীতে একটা ফাংশনই আছে যার ডেরিভেটিভ তোমার, তাহলে এটা কিন্তু তোমার দেখো, তাহলে এর কিন্তু ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি, ধরো এফ প্রাইম অফ এক্স, ধরো এফ প্রাইম অফ এক্স যদি বের করি, তোমরা জানো উইথ রেসপেক্ট টু এক্স এটা কি হবে, এক্সপোনেনশিয়াল অফ এক্স, সবাই জানে। তাহলে এটা কি কন্টিনিউয়াস বলো দেখি এখন, কি মনে হয়? এফ প্রাইম অফ এক্স কন্টিনিউয়াস, তাহলে কি, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন কিন্তু তুমি তুমি যতবার ডেরিভেটিভ করো না কেন, ধর আরেকবার যদি করো কি হবে, আবারও যদি ডেরিভেটিভ করো কি হবে, আবার তো কি হবে, তাই হবে। তাই হবে। মানে কি, এটা কি এটা তোমার একটা, এটা দেখো কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন, নিজে ডিফারেন্সিয়েবল, ধরো তার ফার্স্ট ডেরিভেটিভ যে সে কিন্তু কন্টিনিউয়াস। আসলে তোমার এটা কিন্তু কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়াল ফাংশন আপ টু কি পর্যন্ত বলো তো, কি ইনফিনিটি অর্ডার, মানে যে কোনো অর্ডার, এনি অর্ডার, যে কোনো অর্ডার পর্যন্ত তোমার কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। কিন্তু আমরা গতদিন যে অঙ্ক দিছিলাম ওটা জাস্ট মানে আমরা সচরাচর বলছিলাম যত ফাংশন আমরা করছি, পলিনিয়ামাল বলো, এক্সপোনেনশিয়াল বলো, লগারিদমিক বলো, এগুলো সব তোমার স্বাভাবিক তোমার কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। কিন্তু হ্যাঁ এরকম ফাংশন আছে তোমার যে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল না, ডিফারেন্সিয়েবল কিন্তু তার ডেরিভেটিভ করে যে ফাংশন পাবা সেটাই আমরা গতদিন দেখছিলাম যে তোমার মূলত এটাই আমরা করতে বলছিলাম তোমাদেরকে, যে যে মনে হবে যে আসলে নেই, কিন্তু আছে, যে একটু বিশেষ ধরনের ফাংশন আমরা এরকম বলছিলাম, তাই না? যে এফ অফ এক্স ইকুয়াল টু তোমার এরকম করে যদি ডিফাইন করি যে এক্স স্কোয়ার, টেকনিক্যালি তোমার ই করতে হবে, তোমরা অনেকে করছো, সবার চেষ্টা করা উচিত ছিল করার, এবং
কারেক্টলি আনসার করছে এরকম যদি হয়, যদি ধর এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা দেখলাম এটা কিন্তু ডিফারেন্সিয়েবল ফাংশন। এই এফ কিন্তু ডিফারেন্ট, অন্য সব জায়গাতে এই সমস্যা খালি জিরোতে করে, এই জন্য আমরা খালি জিরোতে চেক করলে হয়ে যায়, জিরো ছাড়া অন্য কিছু হলে কোনো সমস্যা নেই, কারণ এর মান সবসময় তোমার -1 থেকে +1 ভিতরে। হ্যাঁ, তাহলে আমরা তোমরা কিন্তু এটা করছো যে এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েবল, কিন্তু এর ডেরিভেটিভ করার পর যে ফাংশনটা পাবা সেটা কিন্তু তোমার 0 বিন্দুতে কন্টিনিউয়াস না। তাহলে তোমরা প্রমাণ করছো যে এফ ডিফারেন্সিয়েবল, কিন্তু এফ তোমার মানে কি বলে যে ওয়ান টাইম বলি আমরা, যে ফার্স্ট অর্ডার বলতে পারো, যেটা যাই বলো, সে কিন্তু তোমার মানে ডেরিভেটিভ ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস। যদি কি মনে হয় বলো দেখি, আমি যদি এই 2 কে তুলে দিই কি হবে বলো দেখি, এটা কি ডিফারেন্সিয়াল হবে? কে বলতে পারবে? এফ কি এখন ডিফারেন্সিয়েবল? কে বলতে পারবে? আর প্রশ্ন বুঝতে পারছো? যদি 2 তুলে দিতাম, এফ কি ডিফারেন্সিয়েবল? তুমি যদি বুঝতে পারো 1 সেকেন্ডের ভিতরে মাথার ভিতর করে ফেলতে পারবা। কে বলতে পারবে দেখি? স্যার ডিফারেন্সিয়েবল। হ্যাঁ ডিফারেন্সিয়েবল, আর 0 বিন্দুতে, শুধু অন্য বিন্দুতে হবে। স্যার ডিফারেন্সিয়েবল না। কেন না বলো দেখি, কেন না বলো দেখি ডিফারেন্সিয়েবল না? কেন বলো দেখি? এইচ কিন্তু কেটে যাবে না, নিচের এইচ আর এইচ কেটে যাবে, খালি কিন্তু সাইন 1/h থাকবে নাকি? জি স্যার। সেই জন্য কিন্তু ডিফারেন্সিয়েবল না। না বুঝতে পারোনি? তোমরা যে করছো না, যে এই যে ডেরিভেটিভ যে ডেফিনেশন দিছো 0 পয়েন্টে, এই যে 0 + h, মানে এখানে তো h আসবে খালি sin 1/h, নিচেই কিন্তু একটা h থাকে ডেরিভেটিভ যে ডেফিনেশন h - 0, তাই না? তাহলে h কেটে গিয়ে এইটুক থাকবে, কিন্তু এ কিন্তু ডিফারেন্সিয়েবল না তোমার, কন্টিনিউয়াস। শুধু f কিন্তু কন্টিনিউয়াস তোমার, কিন্তু শুধু f কিন্তু 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা চেক করে দেখো যেভাবে তোমরা করছো সবাই। মাইদুলের সবারই প্রুফ হয়েছে, কিন্তু মাইদুলেরটা সবচেয়ে মানে সুন্দর প্রুফ হয়েছে, যে আসলে স্কুইজিং থিওরাম অ্যাপ্লাই করে, এটা তো আমরা জানি না যে এটাকে নিশ্চিত হতে হবে যে এটা তোমার ফাইনাইট যখন তুমি লিমিট বসায় দেবা। হ্যাঁ, আচ্ছা স্কুইজিং থিওরাম তোমার নিশ্চিত করে যে এটা অবশ্যই তোমার এর যখন h টেন্ডস টু 0, সবারই হয়েছে, অসুবিধা নেই, ওরা না লিখলেও চলে যারা করছো। এটা চেক করে, এটা কিন্তু তোমারই না, এটা কিন্তু ডিফারেন্সিয়েবল না 0 বিন্দুতে, কারণ এর আর এর সেম অর্ডার রাখলে কখনোই হবে না তোমার। অ্যাটলিস্ট যদি তুমি এরকম দাও, ধরো এই যে এটা তোমরা করছো ডিফারেন্সিয়েবল, এখানে যদি 2 এর থেকে বেশি যাই দাও না কেন, ডিফারেন্সিয়েবল হবে 0-তে। 3, 4, 5 মিনিমাম তোমাকে 2 দিতে হবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এই একটা শব্দ জানলাম যে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, কারণ তোমরা ফার্স্ট ইয়ারে যখন পড়ছো যে টেইলরস থিওরামে এই শব্দটা ব্যবহার করছো যে এফ ইজ n+1 টাইমস কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। মনে পড়ছে কিনা? একটু কঠিন, একটু মনে না থাকারই কথা, স্বাভাবিক, সমস্যা নেই মনে না থাকলে। এটা কিন্তু মজার না, এখনো বুঝতে পারোনি? হ্যাঁ, এই টু তুলে দিলে কেন এরা ডিফারেন্সিয়েবল হবে না, বুঝতে পারছো? 0 বিন্দুতে এফ ফাংশন কিন্তু, বুঝতে পারছো নাকি? জি স্যার। ডিফারেন্সিয়েবল না, ওই যে এইচ আর এইচ কেটে যাবে, কিন্তু খালি কি থাকবে? এইটুকু থাকবে, কিন্তু কিন্তু এখানে স্কোয়ার দিলে তুমি কি হয়, নিচের এইচ আর এখানে এইচ স্কোয়ার, ওই উপরে কিন্তু একটা এইচ থাকেই। তাহলে যখন এইচ টেন্ডস টু 0, এ তো তোমার অবশ্যই -1 থেকে 1, তাহলে তোমার এই যে স্কুইজিং থিওরাম অ্যাপ্লাই করে, অথবা ডাইরেক্ট একবারে বলে দেওয়া যায়, এটা যেহেতু জানো তুমি যে ফাইনাইট -1 থেকে 1, তাহলে এইচ টেন্ডস টু যদি 0 হয়, এ অবশ্যই টেন্ডস টু 0। লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ না বের করলেও হবে, কিন্তু বুঝতে পারছো ইমরান? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে জাস্ট তুমি, কারণ আমরা জানি এখন ওটা করলে কোনো ওটাও কারেক্ট অবশ্যই, তাহলে আর একটু কম হবে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অবশ্যই সমান হবে এই অঙ্কে। তাহলে এটা কিন্তু মজার, এটা নিয়ে একটু চিন্তা করো যে এই 2 তুলে দিলে তোমার ধরো এ কিন্তু আর হবে না, কিন্তু তুমি যদি এখানে 3 দাও, কি মনে হয়? ধরো এখানে 3 দিলাম, তাহলে কি 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে? কি মনে হয়? জি স্যার, হবে। কারণ এক্স স্কোয়ার থাকবে, কাটে এইচ স্কোয়ার থাকবে, তাই না? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখ, এটা এটা আমরা একটু খালি বললাম তোমাদের, এটা তোমরা যদি অবসর সময় পাও চেক করো যে কেন হয় না, অবশ্যই বুঝতে পারবা। কি অন্যরা কি অবস্থা, বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? যে মাহফুজা বলছিল যে ডিফারেন্সিয়েবল হবে, কেন হবে না বুঝতে পারছো?
স্যার আমি ওটা ওভাবে ভাবিনি। আমি এক্স সাইন অন বাই এক্স এটা ডিফারেন্সিয়েবল স্যার, ওটা মনে না করছি না আমি। গোটাটা না, ডেরিভেটিভ করা মানে তোমার তো ডেরিভেটিভ করে তোমার ই করতে হবে, তাই না? সেটা চেক করো, তাহলে বুঝতে পারবা তুমি যে এভাবে করছো। যাই হোক, এখন আমরা আজকে এটা জাস্ট বলছিলাম যে এই শব্দটা জানা অবশ্যই দরকার, যে ডিফারেন্সিয়েবল আর কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। আমি ধরো ছোট্ট কিছু জিনিস লিখছি, মূলত আমরা আজকে এটা পড়বো যে ছোট্ট করে, এই যে বলছে যে কন্টিনিউয়াস নো হোয়ার ডিফারেন্সিয়েবল ফাংশন। শব্দটা আগে বুঝতে হবে তোমার। আমি এটাকে এইটুকু দেখা যাচ্ছে তো অবশ্যই। কন্টিনিউয়াস মানে এমন একটা ফাংশন তুমি তৈরি করো যে হচ্ছে তোমার কন্টিনিউয়াস, কিন্তু কোথাও ডিফারেন্সিয়েবল না। তাহলে আগে কিন্তু শব্দটা বুঝতে হবে, মানে শব্দগত কি মিনিং। যে বলছে যে কন্টিনিউয়াস নো হোয়ার ডিফারেন্সিয়েবল ফাংশন, এভরিহোয়ার কন্টিনিউয়াস কিন্তু নো হোয়ার ডিফারেন্সিয়েবল, কোথাও ডিফারেন্সিয়েবল না। তাহলে আসলে এটা হচ্ছে ভীষণ বড় একটা ওপেন প্রবলেম ছিল ম্যাথমেটিশিয়ানদের কাছে 1900 শতকের দিকে, যে আমরা কি এরকম একটা মানুষ এটা মনে করতো। আমি পরে ওটা বলছি, দেখো এখানে আমি লিখে রাখছি একটু, যে মানুষ এটাকে বলছে যে ম্যাথমেটিশিয়ান স্পেন্ট এ গুড ডিল অফ টাইম ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে কি জানো তোমরা? কত সাল থেকে কত সাল পর্যন্ত? হ্যাঁ 1800 থেকে 1900। হ্যাঁ, মানে কি 1800 থেকে কত পর্যন্ত? 1900 না তো, 1900 স্যার 1801 থেকে 1899। না, 1800 থেকে 1899। তো জি স্যার 1800 থেকে 1899। 1800 থেকে বোধ হয়, আমিও জানি না, আমার ভুল হতে পারে। 1800 থেকে বোধ হয় 1899, তাই না? যে এই সময়ের ভিতরে ম্যাথমেটিশিয়ানদের কাছে মানে মানে সারা পৃথিবীর ম্যাথমেটিশিয়ানরা প্রচুর সময় স্পেন্ড করছে তোমার এই যে কি বলছে, যে ট্রাইং টু প্রুভ দ্যাট, এটা প্রমাণ করার চেষ্টা করছে ইফ এ ফাংশন ইজ কন্টিনিউয়াস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইফ এ ফাংশন ইজ কন্টিনিউয়াস, তোমার যে একটা ফাংশন আছে তোমার কি যদি কন্টিনিউয়াস হয়, তা ম্যাথমেটিশিয়ানরা মনে করতো যদি কন্টিনিউয়াস হয় অন অন অ্যান ইন্টারভেল, এন্ড দা ছুটে চলে গেছে দেখি, এন্ড মিসিং অন অ্যান ইন্টারভেল, এখানে একটা এন আছে, সরি আমি লিখতে ভুল করছি। অন অ্যান ইন্টারভেল, কোন একটা ইন্টারভেলের উপর যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, দেন তখন বলতেছিল যে তারা মনে করতো যে দেন দেয়ার মাস্ট বি সাম পয়েন্টস, মানে সাম মানে কি, কমপক্ষে একটা, একের অধিকও থাকতে পারে, দেয়ার মাস্ট বি সাম পয়েন্টস ওই ইন্টারভেলে, ইন দ্য ইন্টারভেল হোয়ার দি ডেরিভেটিভ অফ দ্য ফাংশন, এই যে বলছে যে ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এক্সিস্ট, সেটা মনে করতো। কিন্তু বুঝতে কি পারলে নাকি বুঝতে পারোনি? যে বলতেছে একটা ইন্টারভেলের উপরে তোমার একটা ফাংশন যদি কি হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে ম্যাথমেটিশিয়ানরা মনে করতো যে ওই ইন্টারভেলের ভিতরে সাম পয়েন্টস বা কমপক্ষে বা দেয়ার এক্সিস্ট, যাই বলো, সাম মানে কিন্তু দেয়ার এক্সিস্ট, ওই ইন্টারভেলের ভিতরে অবশ্যই মনে করতো যে দেয়ার মাস্ট বি সাম পয়েন্টস ইন দ্য ইন্টারভেল হোয়ার দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এক্সিস্ট। বুঝতে পারলে নাকি? হ্যালো, তোমরা সব সব জানো কিন্তু, কন্টিনিউটি কি, ডিফারেন্সিয়েবিলিটি কি, সব জানো। যে একটা ইন্টারভেলে যদি একটা ফাংশন তোমার কন্টিনিউয়াস হয়, সেই ইন্টারভেলের ভিতরে কমপক্ষে একটা পয়েন্ট থাকবে যেখানে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট, এটা মনে করতো। কিন্তু দেখা গেল এই যে তোমাকে যদি দুই একজন বড় ম্যাথমেটিশিয়ান নাম বলতে পারো, ধরো রিমান, তোমরা অন্তত এই দুজনের কথা পড়ছো বারবার, রিমান আর এই যে দুইজনই জার্মান ম্যাথমেটিশিয়ান, রিমান আর কার্ল ভায়াস্ট্রাস। ভায়াস্ট্রাসের নামের বানান কিন্তু একটু সাবধান, হ্যাঁ। কার্ল, এই যে ভায়াস্ট্রাস, এই যে ভায়াস্ট্রাস মানে এটা ভুল প্রমাণ করলো, যে ম্যাথমেটিশিয়ানরা যেটা মনে করতো, যে বলছে কার্ল ভায়াস্ট্রাস, এই বেশি দিন আগের কথা না, কিন্তু মাত্র 1887 সালে। এর আগে পৃথিবীর কেউ এটা জানতো না। যে তোমার এই যে কার্ল ভায়াস্ট্রাস পুট অ্যান এন্ড টু দিস অ্যাটেম্পটস লেট, মানে 1887 সালের শেষের দিকে তোমার, যে when he exhibited the first known example of a continuous nowhere differentiable function, মানে ভায়াস্ট্রাস এরকম একটা ফাংশন তৈরি করে ফেললো বা কনস্ট্রাক্ট করলো যে কন্টিনিউয়াস কিন্তু কোথাও তোমার ডিফারেন্সিয়েবল না।
এই 1887 সালের দিকে কার্ল ভায়াস্ট্রাস এই কথা করলো যে কন্টিনিউয়াস কিন্তু নো হোয়ার ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, তাহলে আগে দেখো সমস্যাটা বুঝতে পারছো কিনা, সমস্যাটা কি ছিল? অবশ্যই প্রুফ করা অনেক কঠিন, মানে এটা রেভলিউশনারি প্রুফ। আমরা অন্তত ধরো প্রুফটা মানে দেখে অন্তত যদি বুঝতে পারি সেটাই অনেক কিছু। হ্যাঁ, আমরা তো হয়তো ধর প্রমাণ করতে পারবো না, আমি পারবো না, তোমরা হয়তো পারতে পারো অবশ্যই ভবিষ্যতে। এটা খুব সিম্পল, কারণ তোমরা আমার থেকে 10 বছরের ছোট, অবশ্যই পারবা 10-15 বছরের। সমস্যাটা কি বুঝতে পারলে নাকি? হ্যাঁ, হ্যালো, আরে কেউ তো কথাই বলছে না। স্যার এখনো ভালোভাবে বুঝতে পারিনি। না, বলছে যে একটা ফাংশন আছে তোমার, সে হচ্ছে একটা ইন্টারভেলে তোমার কন্টিনিউয়াস। বুঝতে পারছি, কেন বুঝতে পারবা? হ্যাঁ ঠিক আছে, এটা বলে এটুক কিন্তু অন্য জিনিস, গত দিনেরই আমরা এরকম একটা ব্র্যাকেট দিয়ে রাখি, তোমরা যারা পরেই দেখবা, এটুক অন্য জিনিস। হ্যাঁ, গত ক্লাসেরই। হ্যাঁ, বুঝতে পারছি, কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটির ধারণা খুবই ইম্পর্টেন্ট। কেউই বুঝতে পারোনি নাকি? পুরাপুরি তো বুঝতে পারবা না, অবশ্যই কঠিন, কিন্তু এমনি ইটা বুঝতে পারছো কিনা? কি প্রশ্ন বুঝতে পেরেছি। প্রশ্ন, তাহলে আমরা ধরো আমরা আরেকটু হেল্প করি তোমাদের বোঝার জন্য, অসুবিধা নেই, আমরা অন্তত চেষ্টা করি বোঝার। অবশ্যই বোঝা কঠিন, সেটা আমরা জানি, অবশ্যই যে কোনো কিছু বোঝা কঠিন অবশ্যই তোমার। হ্যাঁ, ধরো আমরা আরেকটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, দেখি বোঝা যায় কিনা। ধরো আমরা দেখি একটা আঁকার চেষ্টা করি। ধরো আমরা এখানে 0-1 দিলাম একটা ফাংশন ধরো, আর এখানে ধরো হাফ দিলাম, কোনো সমস্যা নেই, এখানে যাই দিই সমস্যা নেই। ধরে নিতে হবে আমার আঁকা হয়েছে, সমস্যা নেই, এরকম। হ্যাঁ, এই ধরো এখানে হাফ, এখানে 0, এখানে এক্স, এখানে এটা হাফ, ধরো কথার কথা এখানে ওয়াই। ধর এই যে ফাংশনটা, কি মনে হয় এই 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 ফাংশনটা কি কন্টিনিউয়াস? কি মনে হচ্ছে তোমাদের কাছে? জি স্যার। এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস। বলো দেখি, এই ফাংশনটা কি এই যে ডিফারেন্সিয়েবল 0 আর 1 এর উপরে? না স্যার। একটা বিন্দুতে ডিফারেন্সিয়েবল না। এই বিন্দুতে তোমার শুধু ডিফারেন্সিয়েবল না, মানে আমরা কিনারা, মানে আসলে এখানে কিন্তু ট্যানজেন্ট আঁকতে পারি না। মানে কি, আসলে এখানে দুটো ট্যানজেন্ট আঁকা যায়। এটা ধরো সবার এটা কিন্তু জানতে হবে। আমি যেমন এটাই বলছি, কেন এখানে ট্যানজেন্ট আঁকতে পারি না, ধরো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বা তোমরা অ্যাবসলিউট ভ্যালু ফাংশনে বলো যে কর্নার মানে শার্প, এই যে ধরো আমরা তোমরা সবাই ডেরিভেটিভের ধারণা জানো। ডেরিভেটিভ মানেই কিন্তু বলো যে তুমি ট্যানজেন্ট অঙ্কন করো। ধরো আমরা এখানে একটা জিনিস দেখাই যে তোমার ডেরিভেটিভের কনসেপ্টটা কি। ধরো তাহলে তুমি এই পয়েন্টে একটা ডেরিভেটিভ, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে চাও, তাহলে কি করো যে ধরো এই পয়েন্টে তো দুই দিক আছে, যেহেতু আমরা সব রিয়েল নাম্বারে আছি, একটা পয়েন্ট নিলে তার কার্ভের উপরে একটা পয়েন্ট নিলাম, ধরো তার এই দিকে একটা দিক আছে, এই দিকে একটা দিক আছে, তাহলে স্বাভাবিক তুমি যদি এইখানে একটা পয়েন্ট নাও, আর ধরো তাহলে তোমাকে দুই দিকে পয়েন্ট নিতে হবে, কারণ আমরা ন্যাচারালি কিন্তু এটাই। তাহলে এখান থেকে তুমি যদি একটা করো, ধরো তাহলে অবশ্যই তোমাকে একটা প্রথমে ছেদক আঁকতে হবে। আমরা চাই যে পি বিন্দুতে, ধরো পি একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, এই পি বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকতে চাই। তাহলে প্রথমে এই এই ধরো এখানে ধরে নিলাম আমরা এটা পি বিন্দু, হলো না এখানে? হ্যাঁ, আঁকা একটু মুশকিল। তাহলে তোমার এটা, তাহলে আমরা জানি যে স্পর্শক মানে কি, এই বিন্দুটা তোমার এই কার্ভের উপর দিয়ে ধরো পির কাছে আসবে। ধরো এইদিকে যখন বললাম যে এটাকে কিউ বললাম, প্রথমে কার্ভের উপর একটা বিন্দু, নিকটবর্তী একটা বিন্দু নেব, বলো যে কিউ, নিয়ে সেই পি আর কিউ দিয়ে যায় এরকম একটা ছেদক আঁকবো। এখন কি করে এই ছেদকটাই পি বিন্দুতে ধরো স্পর্শক হবে? ঠিক আছে, আমি বিন্দুটা এখানে তুলে দিই। এই বিন্দু এটা ধরলাম। তাহলে কি করতে হয়, তোমার পড়ছো যে সেই ইন্টারমিডিয়েট থেকে বলতে, এই কিউ বিন্দুটা কার্ভের উপর দিয়ে কিন্তু তোমার পি এর কাছে আসবে। তাহলে ধরো এখানে যদি আসে, কথার কথা, তাহলে তোমার ধরো ছেদকটার চেহারা কেমন হবে? আমি ধরো স্কেল দিয়ে আঁকলে সমান হতো, কিছুই সমান হচ্ছে না। সব চলে গেল।
ধরো আমরা এখানে ধরে নিলাম এটা সোজা হয়েছে, ছেদক হয়েছে। তাহলে এই পি বিন্দু যদি ধরো এখানে আসে তোমার, তাহলে এই ছেদকের চেহারা কেমন হবে তোমার? ধরো এরকম হবে। হ্যাঁ সরি, সোজা আঁকছি, মনে করে নাও যে এরকম হবে, সোজাই হয়েছে মনে করতে হবে। তাহলে এই আস্তে আস্তে আবার যদি কিউ তোমার এখানে আসলো, তো কার্ভের উপর দিয়ে এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলে আস্তে আস্তে তখন তাহলে এইভাবে আসলে পি যদি তোমার কিউর কাছে আসে, কিউ যদি ধরো পি এর কাছে আসে কার্ভের উপর দিয়ে, তোমরা এটা পড়ছো, তাহলে এটা কিন্তু তখন এরকম ছেদক হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে এই যে ধরো এই বিন্দু। তাহলে অনুরূপ ভাবে যদি এই দিক দিয়ে আসে, ধরো কারণ ন্যাচারালি দুই দিক আছে, তাহলে এখানে যদি আসে, আমরা অন্য কালি দিয়েই করি, দেখো তাহলে এই বিন্দু আর এই বিন্দু, তাহলে প্রথমে এই দুই বিন্দু দিয়ে ধরো যাবে এরকম একটা স্কেল দেখলে সোজা হবে, তোমরা বুঝতে পারবা। এখানে ধরো এটাকে আমরা বললাম কিউ প্রাইম, তাহলে একে এখানে আনলাম, কিউ এই কার্ভের উপর দিয়ে কিউ প্রাইম পি এর কাছাকাছি যাবে, তাহলে ধরো এখান থেকে এরকম হতো, ধরে নাও সব ধরো এরকম হতো। এ যদি এখানে আসে কিউ প্রাইম, এখানে আসে, এখানে আসে, ধরো এই যে পির কাছে হয়ে যায়, তাহলে আসলে দেখবা কি একই রেখা হয়ে যাবে। কিন্তু ওই ওই দিক দিয়ে আসলেও যেটা স্পর্শক হবে, এদিক দিয়ে আসলেও কিন্তু তোমার সেটা স্পর্শক হবে। ধরো আমাদের দাগ সমান হয়নি, মনে করে নিতে হবে। তার অর্থ কি, তুমি যে পাশ দিয়ে আসো না, কিন্তু লিমিটের কনসেপ্ট, ডেরিভেটিভে কিন্তু লিমিটের কনসেপ্ট আছে। এইচ টেন্ডস টু 0, এইচ যদি পজিটিভ হয়, এইচ যদি নেগেটিভ হয়, এই কিন্তু এখানে মজার বিষয় আছে, এইখানে যদি তুমি ধরো স্পর্শক আঁকো, কয়টা স্পর্শক আঁকতে পারবো বলো দেখি, কে বলতে পারবে? স্যার দুইটা। দুইটা। এখানে কিন্তু দুটা স্পর্শক হয়ে যাবে, কারণ আমরা এই বিন্দুতে স্পর্শক আঁকতে চাই, তাহলে তোমার এর এই পাশে একবার নিতে হবে, এই দিকে একবার নিতে হবে। কিন্তু যেহেতু সরল রেখা, এখানে কিন্তু স্পর্শক এই রেখাই হবে, কারণ তুমি এখানে যদি নাও এই সরল রেখা এই দুটো দিয়ে যাবে, এখানে যদি নাও এই, তাহলে আসলে কি দুটো স্পর্শক আঁকতে পারি। তার অর্থ হচ্ছে তুমি স্পর্শক আঁকতেই পারে না, কারণ আমরা তো বলি যে স্পর্শক হচ্ছে ইউনিক। এই যে দেখো যেদিক দিয়ে আসো, তাহলে এই বিন্দুতে যদি তুমি স্পর্শক আঁকো, আসলে কি হবে দেখো, এটাও কিন্তু তোমার স্পর্শক হয়ে যাবে, এই রেখাটা, এই রেখাই কিন্তু স্পর্শক এই বিন্দুতে। আবার এই বিন্দুতে যদি আঁকো, এই রেখাই কিন্তু স্পর্শক তোমার, এটাই হবে কি, এই রেখাই কিন্তু স্পর্শক হয়ে যাবে, ধরো এই রেখাই স্পর্শক। তাহলে কি হচ্ছে যে এই বিন্দুতে আমরা দুটো স্পর্শক আঁকতে পারছি। তার মানে ম্যাথমেটিক্স মানে হচ্ছে ইউনিক। তুমি যে কোনো একটা বিন্দুতে স্পর্শক একটি এবং কেবলমাত্র একটি স্পর্শক আঁকা যায়। তোমরা পড়ে আসছো, এটা পড়ে আসছো নি? হ্যাঁ পড়ছো এটা ক্লাস 9 এ ছিল। তাহলে তুমি যদি দুটো আঁকতে পারো, তাহলে তার অর্থ হচ্ছে তুমি আঁকতে পারো না। তাহলে এখন এখানে বুঝতে পারলে কিনা আমি জানি না, কেন এখানে এই বিন্দুতে এই রেখাটাই কেন স্পর্শ করে। কারণ তুমি যে এখানে বিন্দু আর এখানে যদি বিন্দু নাও, তাহলে এই দুই বিন্দু দিয়ে যায় কিন্তু এই সরল রেখাটাই হবে। তার এই বিন্দুটাকে যতই তুমি এই বিন্দুর কাছে এগোও না কেন, সব সময় কিন্তু এই একই সরল রেখা আসতে থাকবে, কারণ এটা তো এই সরল রেখা। তাই সেই জন্য আমরা বলি যে এই বিন্দুতে স্পর্শক আঁকতে পারি, আসলে কিন্তু আঁকতে পারি, কিন্তু তোমার ইউনিক হয় না, দুটো স্পর্শক হয়ে যায়। দুটো হলে তো আমরা ছোটবেলায় যেটা পড়ে আসছি যে একটা বিন্দুতে একটি এবং কেবলমাত্র একটি স্পর্শক আঁকতে পারি, তাহলে ওটার সাথে তোমার কন্ট্রাডিক্ট করে, তার অর্থ হচ্ছে তুমি স্পর্শক আঁকতে পারো না। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তাহলে এই যে দেখো, তাহলে আমরা এখানে এইবার বুঝতে পারলাম যে এরকম কোন কিনারা বিন্দু, এরকম যদি কিনারে হয়, তাহলে কিন্তু স্পর্শক আমরা আঁকতে পারি না। কেন পারি না সেটার ব্যাখ্যা বললাম। ধরো এই ফাংশনটাকে ধরো আমি একটু করলাম, ধরো একটু চেঞ্জ করলাম, করলাম কি, ধরো এখানে 1/4 দিলাম, দিয়ে ধরো 1/4, এখানে 1/4, ধরো এরকম একটা আঁকলাম। বোঝানো একটু কঠিন, তাও ধরো এই ধারণাই ব্যবহার করছিল কার্ল ভার্স্ট্রাস। ধরো এখানে এখানে আমার মানে এটা হাফেই নিছি আমরা, ধরো 1/4 নিছি, ধরো এই এরকম করলাম ধরো, ঠিক আছে। আসলে এটা কিন্তু একই রেখার উপর হবে, হ্যাঁ একই রেখার উপর হবে কিন্তু। কি ব্যাপার বলো দেখি, এইবার কয়টা হবে তোমার? এবার কয়টা জায়গা পাবা তুমি, যে যার তোমার কয়টা জায়গা ডেরিভেটিভ নেই বলতে পারবা অবশ্যই। ধরো এরকম ধরে নাও যে হাফেই নিচ্ছি আমরা, সমান হবে না, কেন সবাই একই দাগের উপর দেখেছিল। এবার কয়টা জায়গায় ডিফারেন্সিয়েবল না? 3 জায়গায় স্যার। হ্যাঁ, এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা। এরপরে যদি আবার ধরো একে করি, ধরো এরকম যদি আবার করি, ধরো এরকম যদি
কিন্তু কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াস না? জি স্যার। এখন একে যদি আরো ছোট করি, তাহলে 1/4, এখানে যদি 1/8 করি, এবার তাহলে এরকম যদি করি আরো, ধরো এখানে এরকম করলাম, আমার সমান হচ্ছে না, এরকম করলাম, ধরো এরকম, এর উপর দিয়ে যাচ্ছে, এরকম 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 এরকম, কি হচ্ছে? আরো বেশি জায়গায় ডিফারেন্সিয়েবল না, তাই হচ্ছে না নাকি? কয় জায়গা হচ্ছে এবার এরকম বেড়ে যাচ্ছে নাকি? 7 জায়গায়। তাহলে এখন যদি আমরা ধরো এরকম করতেই থাকি, ধরো আমি আঁকতে পারবো না, কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু করতেই পারবো। এখানে কেমন করে করছি, এরপরে বার কিন্তু ফাংশনাল ভ্যালু নিছি 1/4 এতে, তারপরে বার নিছি 1/8, তারপরে বার নেবো 1/16, তারপরে বার নেবো 1/32, তারপরে বার নেবো 1/64। আমরা যদি এই ঘটনা ঘটাতেই থাকি, আসলে দেখা যাবে যে এইখান থেকে আমরা, এ কিন্তু কন্টিনিউয়াস কিন্তু সবসময়, কিন্তু যত তুমি করতেছো, আবার যদি ধরে এরকম করো, আর একটা দেখাই অন্তত বুঝতে পারবো, আবার যদি ধরে এরকম করি যে এখান থেকে এরকম 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 আঁকতে পারবো না আমরা আর, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারবো, ধরো এরকম এরকম এরকম, এই ধারণাই ব্যবহার করেছিল ভায়াস্টাস। আসলে খুব সহজ ধারণা, কিন্তু কেউ বুঝতে পারেনি ভায়াস্টাস আগে, পৃথিবীর কোনো মানুষই বুঝতে পারেনি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে ধরো এরকম আমার আঁকা সুন্দর হয়নি, এই আরো কিন্তু তোমার মানে ডিফারেন্সিয়েবল যে জায়গায় না, সেগুলো বাড়তিছে কিন্তু তোমার, তাই না নাকি? বুঝতে পারছো? তাহলে তুমি যদি এরকম করতেই থাকো, তাহলে কিন্তু তুমি আসলে এইভাবে এই যুক্তি ব্যবহার করে তুমি একটা ফাংশন তৈরি করতে পারবা, যে হচ্ছে তোমার কোথাও ডিফারেন্সিয়েবল না, কিন্তু কন্টিনিউয়াস। দেখো প্রত্যেকটা ফাংশন কিন্তু কন্টিনিউয়াস তোমার, মানে এইরকম কনসেপ্টটা ব্যবহার করছে তোমার। তাহলে আমরা আসলে এইভাবে যে কন্টিনিউয়াস নো হোয়ার ডিফারেন্সিয়েবল ফাংশন তৈরি করতে পারি, এটা হচ্ছে মূল যুক্তি তোমার। কিছুটা কি বুঝতে পারছো নাকি? কঠিন অবশ্যই এটা আমি জানি, কিন্তু এই ধারণাটা কেমন করে প্রত্যেকবার কিন্তু বাড়াচ্ছি তোমার, আরো ছোট করব। তাহলে আসলে এরকম যদি করতে আঁকতে পারবো না, কিন্তু ম্যাথমেটিক্যালি বলতে পারবো যে করতেই থাকবো, তাহলে দেখবো যে এমন একটা ফাংশন আমরা তৈরি করতে পারি। আমি সেটার এক্সাম্পল, কনক্রিট এক্সাম্পল দেখাচ্ছি, যে কনসেপ্টটা এরকম, যারা অনেকভাবে করতে পারে, সাইন কোসাইন দিয়ে করা যায়, পরে অন্যরা সাইন কোসাইন দিয়ে তৈরি করছিল, হ্যাঁ, কিন্তু ভায়াস্ট্রাস মূলত প্রথমে তোমার এরকম এই কনসেপ্ট ব্যবহার করছিল, ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। এই যে তাহলে আমি ইচ্ছা মতো নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট, মানে ডিফারেন্সিয়েবল না সেই পয়েন্ট বাড়াতে পারি এই যুক্তি অ্যাপ্লাই করে। ঠিক আছে? তাহলে আমরা আসলে করতে পারি যে একটা ফাংশন কনস্ট্রাক্ট করতে পারি যে হচ্ছে তোমার কন্টিনিউয়াস, কিন্তু নো হোয়ার ডিফারেন্সিয়েবল। অবশ্যই বুঝতে পারবা না আমি জানি, হয়তো বুঝতে পারছো কেউ, কিন্তু কিছুটা তো বুঝতে পারছো নাকি কেমন করে করব। ধরো এই যে আমি একটা তৈরি করছি, ধরো এই যে এইটা তোমরা করবা, দেখবা আর কি, দেখা যাচ্ছে কি এটা? দেখা যাচ্ছে স্যার। এইটাকে আমি ম্যাথমেটিক্যালি তোমার এটা আমরা করতে পারছি। ধরো এই যে ধর একটা ফাংশন কি করছি, এটা তোমরা এখান থেকে তুলে নেবা, আমি আর লিখছি না, যে এটা আঁকা খুব কঠিন। হ্যাঁ, আমি এখানে এরকম এই যুক্তি অ্যাপ্লাই করে করছি, খুব কম আঁকতে অনেক সময় লাগছে। এটা ধরো এদিকে এক্স এক্সিস ওয়াই এক্সিস লেখা হয়নি, সমস্যা নেই। দেখো এটা হচ্ছে তোমরা যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, সেই অ্যাবসলিউট ভ্যালু ফাংশন দিয়ে তৈরি করা যায়। তাহলে জি অফ এক্স ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। এই যে এটা কিন্তু তোমার অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, এই যে -1 থেকে 1 এর ভিতরে, এই যে কালোটা, এই কালো অংশটা, এই যে কালো অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, এটা তোমরা জানো ভি শেপ ফাংশন। হ্যাঁ, এই যে, এবং বলছি এটা হচ্ছে পিরিয়ডিক উইথ পিরিয়ড 2। তোমরা তো পিরিয়ড জানো, মানে একটা 2 একক পর পর একই জিনিস ফিরে আসবে, সেটাই কিন্তু পিরিয়ডিক, তোমরা জানো। তাহলে ধরো এখানে 0-তে যা তোমার 0-তে যা 2 এ কিন্তু তাই হবে। জাস্ট মনে করো যে কপি, এটাকে তুলে নিয়ে এখানে বসাই দে 2 এ, যেহেতু পিরিয়ড 2 বলছি আমরা। তাহলে এই যে এটা কিন্তু জাস্ট কত ফাংশন ডিফাইন করছি, জি অফ এক্স ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স -1 থেকে 1 এর ভিতরে, এই যে -1 থেকে 1 এর ভিতরে, এই যে -1 থেকে 1 এর ভিতরে। এরপরে আমরা বলছি যে আমরা এটা এমন ফাংশন, জি হচ্ছে একটা পিরিয়ডিক, এটা আমরা ধরে নিয়েছি পিরিয়ডিক ফাংশন,
তুমি 2 এর জায়গায় 4 ধরতে পারতে, 3 ধরতে পারতে, পিরিয়ড কোনো সমস্যা নেই, 6 ধরতে পারতে কোনো সমস্যা নেই, যা খুশি ধরো। তাহলে এরকম অন্যরকম হতো। তাহলে এখানে এখানে কেন পিরিয়ড 2 ধরলাম, কারণ আমরা যে প্রথমে যে ইন্টারভেল নিছি তার লেন্থ হচ্ছে তোমার 2, কিন্তু এই যে 1 থেকে -1 এর দূরত্ব 2। তা তুমি যদি এখানে 4 ধরো পিরিয়ড, তাহলে এখানে কিন্তু -2 থেকে 2 পর্যন্ত নিতে হবে, তারই পিরিয়ড 4 ধরতে পারবে। তাহলে আমরা যেহেতু ধরো এখানে নিছি, যদি তুমি পিরিয়ড 3 ধরতে চাও -1.5 থেকে 1.+1.5 পর্যন্ত নিতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু পিরিয়ডিক, তাহলে অবশ্যই কিন্তু কি হবে, এই যে 0-তে ভি শেপ, তাহলে ঠিক অনুরূপ ভাবে দেখো 2-তে ভি শেপ হবে, তাহলে এখানে এখানে মিলে যাবে। আমাদের আঁকা সুন্দর হয়নি, এই যে এখানে এখানে মিলে যাবে। ঠিক অনুরূপ ভাবে 4-এ গিয়ে এরকম একই জিনিস ফিরে আসবে, এরকম করে ধরো 6-এ গিয়ে একই জিনিস ফিরে আসবে। অনুরূপ ভাবে এইদিকে -2-তে একই জিনিস, যেহেতু পিরিয়ডিক, -4-এ একই জিনিস, -6-এ একই জিনিস। নাকি বুঝতে পারোনি? বুঝতে পারলে এটা? হ্যালো, জি স্যার, বুঝতে জি স্যার, পারছি। খুবই সহজ। পিরিয়ড, তোমরা তো পিরিয়ড মানে একই জিনিস বারবার ফিরে আসে, সেটাকে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন এরকম বলে, দেখো জি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স প্লাস 2q। এই যে কিউর মানে 1 2 3 যে কোনো ইন্টিজার হতে পারে, এর কিন্তু ন্যাচারাল নাম্বার না, কারণ এই দিকেও পিরিয়ড হতে পারে, এই দিকেও পিরিয়ড হতে পারে। তাহলে ধরো কিউর মান যদি 0 ধরো, দেখো কিউ 0 মানে জি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স। আর কিউর মান যদি 1 ধরো, জি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স প্লাস 2। এই যে দেখো জি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স প্লাস 2, এই যে একই জিনিস কপি করছি, কপি করে নিয়ে এখানে বসাই দিচ্ছি, সেই জন্য কিন্তু পিরিয়ডিক। এখন এটার সাহায্যে আমরা একটা ফাংশন তৈরি করব, এই এফ এন অফ এক্স। এটাকে বলে হচ্ছে তোমার, এটা আমরা অত বেশি পড়িনি, এটাকে বলে তোমার হচ্ছে একটু কঠিন, এটাকে আমরা বলি যে ডায়ালেশন আর স্কেলিং দুটোই করছি, ডায়ালেশন করছি এবং স্কেলিং করছি। ঠিক আছে, এটা গুণ করা মানে কোন একটা ফাংশনকে কোনো কিছু দিয়ে গুণ করা মানে স্কেলিং করা, আর আর্গুমেন্টে কোনো কিছু দিয়ে গুণ করা মানে ডায়ালেশন করা। ঠিক আছে, আমি দেখাচ্ছি কি, খুব সহজ। মানে এটা করছি কি, এখান থেকে বোঝা যাবে যে 1/2 to the power n - 1। হ্যাঁ, কি খবর মামুন সাহেব, রেজ হ্যান্ড করছে নাকি? হ্যাঁ, মাসুমা, মাহি, হ্যালো। এখানে তাহলে আমরা দেখো এই যে এরকম একটা ফাংশন তৈরি করলাম, আর তোমার নিজেদের একটু স্টাডি করতে হবে, বুঝতে পারবে, বা যার পিরিয়ডটা এটা হয়েছে 2 to the power এই ফাংশনের। আসলে খেয়াল করে দেখো, তুমি যদি n এর মান 1 বসাও, f1 এটা কত হয়ে যাবে বলো তো কি? 1/2 to the power 0 মানে 1, g of 2 to the power 0 মানে 1, মানে f1 মানে কিন্তু এই g of x ফাংশনটাই। কিন্তু f2 হবে তোমার এখানে একটু বাড়বে 1/2, এখানে তোমার x/2, ঠিক আছে, f3 এরকম করে তোমার। তাহলে এই যে সিকোয়েন্স অফ ফাংশনটা পেলাম, তার যদি তুমি যোগ করো, এই সিকোয়েন্সটাকে যদি আমরা যোগ করি, n = 1 to infinity fn of x, এই সিকোয়েন্সটাকে যোগ করলাম ধরো, এবং সে আমরা প্রমাণ করতে পারি যে কনভার্জ, সেটাকে আমরা নাম দিছি ধরো এই যে সিরিজ অফ ফাংশন। এটা একটা সিকোয়েন্স অফ ফাংশন তৈরি করছি, সেই সিকোয়েন্স অফ ফাংশন থেকে একটা সিরিজ অফ ফাংশন তৈরি করলাম, সে তোমার ধরো কনভার্জ করে এফ অফ এক্স এ। তাহলে এই যে এফ অফ এক্স যে ফাংশনটা তৈরি করছে, সেটা হচ্ছে তোমার এমন একটা ফাংশন, যে হচ্ছে তোমার এমন একটা ফাংশন, সে হচ্ছে তোমার এভরিহোয়ার কন্টিনিউয়াস কিন্তু নো হোয়ার ডিফারেন্সিয়েবল। তোমার আসলে মজার বিষয় দেখো, তুমি যদি আসলে এরকম কালো থেকে এই যে এই নীল আসবে, তারপরে লালে আসবে, তোমার আস্তে আস্তে আসতেছে, এটা তোমার হচ্ছে ধরো f1 কালোটা, f1 মানে জি, কিন্তু f2 হচ্ছে এই ব্লুটা। তুমি করলে বসাতে পারবে, এখানে হবে হাফ, এখানে হবে তোমার কত 2 হবে 2x আর হাফ। দেখবা তখন এই ফিগারটা আসবে, এই যে দেখো কমে যাবে, তখন এখানে এই যে ইসে গিয়ে ভাগ হয়ে যাবে, এই যে দেখো 0 1 তো হাফে গিয়ে ভাগ হয়ে গেছে, আগেরটা দেখালাম, এই হাফে গিয়ে ভাগ হয়ে গেছে, এই অর্ধেকে ভাগ হয়ে গেছে, এই যে এখানে ভাগ হয়ে গেছে। এরপরে যদি তুমি 3 বসাও, তাহলে দেখবা যে এখানে 2 হবে 1/4, এখানে হবে তোমার 4। তাহলে আবার এই যে এই লাল হচ্ছে 1/2 অর্ধেক হয়ে যাবে, এই যে 1/4, এই যে 1/4। তাহলে গ্রাফটা এরকম কঠিন একটু, কিন্তু তুমি এমনি মনে রাখতে পারবা যে এই সিরিজটাকে যদি যোগ করলে যেখানে সে কনভার্স করবে, অবশ্যই এটা পয়েন্ট ওয়াইজ কনভার্স, ইউনিফর্মলি কনভার্স না, কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্ট করে, সেটা হচ্ছে এমন একটা ফাংশন হবে, সে হচ্ছে তোমার এভরিহোয়ার কন্টিনিউয়াস কিন্তু নো হোয়ার ডিফারেন্সিয়েবল। আসলে খেয়াল করে দেখো, এই ভাস্টাসের কনসেপ্টই ব্যবহার করছে। এই যে ভাস্টাস যেমন এখানে ধরো 1, তারপরে ধরো হাফ করছিল, তারপরে 1/4, এই যে 1
হাফ, 1/4, 1/8, 1/6, 1/32, 1/64 রাখতে আর পারবো না, কিন্তু ম্যাথমেটিক্যালি এটা চলতেই থাকবে, তুমি এন কে চুজ করতেই থাকবে আর এ ছোট হতেই থাকবে। এইগুলোকে যোগ করে তুমি যে ফাংশনটা পাবা এই ইনফাইনাইট সিরিজ, সেটাকেই আমরা বলবো যে এই এফ অফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন, সে হচ্ছে তোমার এভরিহোয়ার কন্টিনিউয়াস কিন্তু নো হোয়ার ডিফারেন্সিয়েবল। এই যে দেখো আমরা তো দেখতেছি যে প্রথমে যদি এটাকে চিন্তা করো কয়েকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল ছিল, তো নন ডিফারেন্সিয়েবল ছিল, এই ব্লুতে ধরো ডিফারেন্সিয়েবল কত জায়গায় না সেটা বাড়ছে, লালে আরো বাড়ছে, এরপরে আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়তে 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 এটি আমরা তৈরি করতে পারবো। এটা আমি জানি যে বোঝা একটু কঠিন, তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই নিজেরা একটু স্টাডি করো, এটা একটু কঠিন এটা, ঠিক আছে, তখন তুমি বুঝতে পারবা। এই মুরাদ সাহেবের দিয়ে কি করা আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস নো হোয়ার ডিফারেন্সিয়েবল, এটা তো তোমরা তোমাদের ভিডিওতে তো দেখা যাবে, তোমরা নিজে পরে কালেক্ট করতে পারবা। একটু কঠিন, অবশ্যই অবশ্যই কঠিন একটু। তাহলে মানুষ মনে করতো আগে যে একটা ফাংশন কন্টিনিউয়াস হলেই কোনো একটা ইন্টারভেলে তুমি কমপক্ষে একটা পয়েন্ট পাবা যেখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, কিন্তু ভায়াস্ট্রাক্ট সেটাকে ভুল প্রমাণ করলো যে আমরা এমন ফাংশন কনস্ট্রাক্ট করতে পারি যে একটা ইন্টারভেলে কন্টিনিউয়াস কিন্তু নো হোয়ার ডিফারেন্সিয়েবল। এটারে ম্যাথমেটিক্সে রেভলিউশনারি ইনভেনশন বলে এই কনস্ট্রাক্ট করা। ধরো কি বলে যে এমন এমন আবিষ্কার, ম্যাথমেটিক্স যতদিন থাকবে সারা পৃথিবীর মানুষ এই ঘটনাটাকে পড়বে, তোমার স্টাডি করতে হবে যে ম্যাথমেটিক্সে পড়ে। ইভেন ধরো অন্য কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্সের লোকরাও এটা জানে, তারাও এটা ব্যবহার করে অনেক জায়গায় পাবে। তবে নিজেরা একটু স্টাডি করবা, যদি কেউ বুঝতে না পারো আমাকে মানে যোগাযোগ করতে পারো, এটা আমি ইমেল করতে পারো, সমস্যা নেই। আমি আর বেশি বলছি না, এটা আসলে আমি যত বলি তাও তোমরা বুঝতে পারবো না, আমি জানি, একটু নিজের পড়তে হবে, ঠিক আছে। আরে কি হলো? কিছুই বুঝতে পারোনি নাকি ইমরান? হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি টুকটাক। এই ধারণা, কিন্তু এই ধারণাকে নিয়ে আইছে কিন্তু, তাই না? এই ধারণায় মানে ভায়াস্ট্রাসের ধারণায় সবাই পাবে। এটাকে দেখবা যে রুডিনের বইয়ে কোসাইন সাইন দিয়ে করা যায় এটাকে, অবশ্যই একটু কঠিন, এই একটু টুকটাক বুঝলেই হবে সবার। হ্যাঁ, এই নাজমুল, নাজমুল কি যাই হোক, এখন আমরা আসল যেটা দেখাই যে বলছিলাম যে তোমাদের আমরা চাই তো সবাই অন্তত, আমি তো একটু বেশি বেশি পড়াইছি কিন্তু সবার তো পরীক্ষাতে ভালো করতে হবে। হ্যালো, জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছ তো না? জি স্যার, হচ্ছে যে পরীক্ষাতে তো ভালো করতে। হ্যাঁ স্যার, একদিন হচ্ছে স্যার একটু ওই কোশ্চেন কেমন হতে পারে একটু আলোচনা করলে ভালো হতো স্যার। এই যে তো আমি সেটাই তো আজকে আলোচনা করবো, এই যে দেখো কি আসবে পরীক্ষাতে, মোটামুটি আমরা তৈরি করছি তোমাদের জন্য, এইগুলো অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো, দেখা যাচ্ছে? জি স্যার। এই স্যার যে এই অ্যাসাইনমেন্টের অ্যানসার গুলো একদিন ওই যে মানে ইয়ার মতো ধরতে চাইছিলেন স্যার, হ্যাঁ না ওইটা সেটা তো করবো, সমস্যা নেই, আগে আগে তোমাদেরকে দেখাই। আচ্ছা, তো সবার থাকা দরকার আজকে, এটা কিন্তু ভালো করে শোনো যে তুমি এখানে আমি যেগুলো তোমাদেরকে আমি একটু বেশি করে পড়াইছি, বেশি করে পড়ানো অবশ্যই দরকার, তোমাকে জানতে হবে, কিন্তু এটা খুব স্বাভাবিক, পরীক্ষাতে মনে থাকবে না সব। খুব বেশি দেয়নি, ধরো 10-12টা মতো দিয়েছি, আশা করি। আমি জানি না হয়তো এর ভিতরে আসবে কিনা, তবে আমার বিশ্বাস মানে সবই আসবে, তুমি যদি এই কটা আয়ত্ত করতে পারো। ধরো 4 সেট প্রশ্ন তোমার কমন, ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা সবার করে আমাকে জমা দিতে হবে, তুমি যার কাছ থেকে, যে হয়তো তুমি পারবা না স্বাভাবিক, তোমার বন্ধুর কাছ থেকে হেল্প নিয়ে করতে হবে, ঠিক আছে? আমি প্রথমে ধরো যেটা পড়ছি, তবে আমি দুটো প্রশ্ন বলে দিই যে এই দুটো পরীক্ষাতে আসছেই একেবারে, আর কোনটা আসছে আমি জানি না, এর ভিতরে এইটা পরীক্ষাতে আসছে, দেখতে পাচ্ছ এটা, এটা কি? স্যার বানাক ফিক্সড পয়েন্ট থিওরাম। স্টেট অ্যান্ড প্রুফ বানাক ফিক্সড পয়েন্ট থিওরাম, এটা পরীক্ষাতে আসছে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। এইটা একটা, আর একটা হচ্ছে এই যে এটা কি, এই 13 নম্বর। স্যার ভায়াসটা সেম টেস্ট। হ্যাঁ, এই দুটো পরীক্ষাতে আসছে, এটা নিশ্চিত।
আর আশা করি যে তুমি এই আসলে 15টা প্রশ্ন না, কিছু ডেফিনেশন দিচ্ছি, ধরো 12-13টা করে জিনিস প্রবলেম। তুমি যদি ভালো করে মানে এই যে এখান থেকে সিকুয়েন্স এন্ড সিরিজ অফ ফাংশন, এখানে মোটামুটি আসলে এই ডেফিনেশন দিছি, এগুলো একটা নাম হয়ে গেছে, হয়তো 12-13টার মতো প্রশ্ন আছে তোমার এই যে, ঠিক আছে। এইটা যদি তুমি স্যার পড়ো, সিকোয়েন্স এন্ড সিরিজ অফ ফাংশন থেকে কয় সেট হবে স্যার? 2 সেট প্রশ্ন হবে, জি স্যার। 2 সেট সিকোয়েন্স এন্ড সিরিজ অফ ফাংশন থেকে 2 সেট প্রশ্ন হবে। তাই এটা হচ্ছে তোমার এক, এই যে 2 এরকম ধরো আছে ডিফাইন পয়েন্ট ওয়াইজ এন্ড ইউনিফর্ম এটারও একটা নাম দিছি, এই যে ডিফাইন পয়েন্ট ওয়াইজ এন্ড ইউনিফর্ম কনভারজেন্স অফ এ সিকোয়েন্স অফ ফাংশন। এটা সবারকে করে আমাকে জমা দিতে হবে, কিন্তু এটা বাদ দেয়, তুমি যার কাছ থেকে করো, তোমার বন্ধুর কাছ থেকে দেখে দেখে লিখে 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 আমাকে জমা দিতে হবে, এবং তারপরে সেটার উপর মানে আমরা করব। তাহলে প্রথম কথা হচ্ছে, প্রথম অ্যাসাইনমেন্টটা এই যে সিকোয়েন্স এন্ড সিরিজ অফ ফাংশনস, এটা কতদিন পরে জমা দেবা? ধরো এই যে 15টা জিনিস আছে এখানে, ঠিক আছে। এটা আমরা এখনো পড়ায় পারিনি, খালি স্টেট ভায়াস্ট্রাস অ্যাপ্রক্সিমেশন থিওরাম, আগামী দিন আছে, এটা খালি স্টেটমেন্ট, 2 মিনিট লাগবে পড়াতে, তোমরা সব জানো স্টেট ভায়াস্ট্রাস অ্যাপ্রক্সিমেশন থিওরাম। এখানে এই যে 15টা আছে, বুঝছো, প্রবলেম আছে, যেগুলো আমরা সবই করছি ক্লাসে। তুমি যে কোনো হোক বা যে কোনো জায়গাতে, প্রথমে ধরো এই 15টার অ্যাসাইনমেন্ট, তারপরে এইটার অ্যাসাইনমেন্ট। এখান থেকে এই 15টার ভিতর থেকে তোমার 2 সেট প্রশ্ন আসছে, তুমি যদি আয়ত্ত করতে পারো, তার একটা আমি বলে দিলাম যে এটা আসছেই, 13 নম্বর আসছেই, আর কোনগুলো আসছে তা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ বলো। 4 পেজে করব নাকি হ্যাঁ, যে অসুবিধা নেই, কোনো নোট খাতায় করলে হবে? যেভাবে করো তুমি, সমস্যা নাই, করে ছবি তুলে আমাকে পাঠাতে হবে। হ্যাঁ, কারণ ক্লাসটা খুলছে না, ক্লাস খুললে তো ধরো আমি এমনি নিতে পারতাম। হ্যাঁ ঠিক আছে, যেভাবে করো সমস্যা নাই, A44 এর অত বেশি নেই। এর কতদিন সময় নেবা তাই বলো, এই প্রথমটা, এই প্রথম 15টা? তুরিদ সাহেব আছে নাকি? স্যার স্যার আছে স্যার। হ্যাঁ, এর কতদিন? স্যার আপনিই বলেন স্যার। না, তোমরাই বলো, তোমাদের স্বাধীনতা আছে, তোমরা তো তোমার আয়ত্ত করতে হবে, কারণ এর উপর তোমার ভাইবা হবে, কিন্তু তাতে তোমার তুমি দেখে দেখে ভাইবা দিবা, আমি বলবো যে এটা তুমি কি করছো বুঝাই দাও আমাকে, ঠিক আছে। মুখস্থর কোনো ব্যাপার নেই, তুমি দেখে দেখে বুঝলেই হবে। আপনিও দিলেন স্যার, তার 2 সপ্তাহ স্যার সময় দেন স্যার। হ্যাঁ, তাহলে 2 সপ্তাহ নাও। আজকে ধরো মানে দুটো নিতে হবে, এটা 2 সপ্তাহ, তারপরে এটা আবার 2 সপ্তাহ, ঠিক আছে। তোমরা যদি এইটুকু আয়ত্ত করতে পারো, অবশ্যই 4 সেট প্রশ্ন একেবারে, মানে কোনটা আসবে তা তো আমি জানি না, খালি দুটো বলে দিলাম, অবশ্যই আশা করি পাবা, মানে একটা নিশ্চয়তা তোমার, আর কিন্তু তোমাকে আয়ত্ত করতে হবে এগুলো। আমি ওইভাবে তৈরি করছি যে তুমি সব টপিকস কভার করছে আর কি। হ্যাঁ, তাহলে প্রথমে আজকে হচ্ছে, তাহলে আজকে কয় তারিখ? স্যার 16 তারিখ। আজকে 16 তারিখ, তাহলে হচ্ছে তোমার স্যার 1-2 তারিখে নেন স্যার। না, 1-2 তারিখে না, এই মাসের ভিতর এই মাসের ভিতরে নিতে হবে, ধরো 31 তারিখের ভিতরে জমা দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। 31 তারিখের ভিতরে আমরা এগুলো সবই করাইছি তোমাদের, আমি জানি। এইটা এই 12 নম্বর আমি হোমওয়ার্ক দিছিলাম, কেউ করতে পারোনি না, এটা আমি আলোচনা করব, সমস্যা নেই। আর তোমরা দেখতে থাকো, এই আগামী সপ্তাহে আগামী বৃহস্পতিবার যদি ক্লাস হবে, তোমাদের যদি কিছু জানার থাকে তুমি অবশ্যই সেটাই করতে পারবা। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করতে পারবা। তাহলে এটা জমা দিতে হবে, সবাইকে বলতে হবে, কিন্তু ধরো আমি জানি না যে যারা ধরো রিঅ্যাড, তাদের কি আগের বছরের টিউটোরিয়াল তাদের অ্যাড হয়, আমি জানি না সঠিক না কি হয়, কিন্তু তাদেরও কিন্তু দিতে হবে। আর অবশ্যই বলবা যারা যারা পরীক্ষা দেবে, আমরা বলছি কিন্তু যে সালের প্রশ্ন কি আসছে, মানে ডোন্ট কেয়ার, সালের প্রশ্ন না, এই আমরা যা ক্লাসে যা পড়াইছি সেগুলো থেকে আসছে, তো সেই জন্যই অ্যাসাইনমেন্ট দেওয়া। তোমার এই অ্যাসাইনমেন্ট গুলো আয়ত্ত করতে পারলে তুমি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবা পরীক্ষাতে। আমাদের একটু পড়াতে বাকি আছে, এই 12 নম্বরটা আমি একটু আলোচনা করবো, আর 15 নম্বর আগামী দিনে আমাদের শেষ হয়ে যাবে, আর তেমন কিছু নেই, আর সব আমরা করে ফেলছি। হ্যাঁ স্যার একটা কথা ছিল হ্যাঁ, বলো বলো। স্যার, এই যে রিএডদের যে 20 মার্ক, হ্যাঁ, স্যার এই বিষয়টা শিওর হইতে পারবো কিভাবে স্যার? সেটা তো আমি জানি না, তোমরা জানো, অফিস বলতে পারবে। আমার ধারণা, তুমি যদি এবার পরীক্ষা দিয়ে বেশি মার্ক নিতে চাইলে, তুমি এবার পরীক্ষা দিয়ে বেশি মার্ক, আমি জানতাম, তুমি যদি এবার দাও যদি অ্যাড পরীক্ষা, তাহলে এবার যদি বেশি মার্কস পাও, তাহলে এটাই কাউন্ট হবে। আর তুমি যদি না দাও পরীক্ষা, আমি শিওর না, তুমি যদি না দাও, তাহলে আগে যেটা জমে আছে সেটাই তোমার অ্যাড হবে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আমি বোধহয় এটুক জানি, আমি তাও 100% শিওর না, আমি এটুক জানতাম আমাদের ছাত্র অবস্থার কথা। এখন যে নতুন কোনো নিয়ম হয়েছে কিনা জানি না, তবে
অবশ্যই তুমি চাইলে তুমি ইমপ্রুভ এখানেও ইমপ্রুভ করতে পারো। তুমি তো রিয়াড মানে তুমি তো ধরো কোনো কারণে খারাপ হয়েছে বা তুমি ইমপ্রুভ করতে চাও, তাহলে আগেরটা কেন নেবা? তবে আমরা না এটাই স্যার, হুম সেটাই স্যার। তাহলে তুমি ইমপ্রুভ করে নিতে পারো। তাহলে এখান থেকে এই সিকোয়েন্স এন্ড সিরিজ অফ ফাংশন এখান থেকে 2 সেট প্রশ্ন হবে এবং পরীক্ষাতে আসবে আশা করছি ইনশাল্লাহ, এবং এগুলোর ভিতরে তুমি আয়ত্ত করতে পারলে 2 সেট প্রশ্ন পাবা আশা করি। তাহলে এটা হচ্ছে তোমাকে 31 তারিখের ভিতরে জমা দিতে হবে, ঠিক আছে? আর 2 সপ্তাহ ধরে, হ্যাঁ। তাহলে স্যার কোন অবশ্যই পার্টটা স্যার, ফাংশন অফ টু ভেরিয়েবলস? না 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 এটা প্রথমে সিকোয়েন্স এন্ড সিরিজ অফ ফাংশনস এই অংশটা, ঠিক আছে নাকি? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। তবে স্যার আরেকটু সময় আরেকটু বাড়ায় দিলে না মনে না হয় আর ভালো। সময় বাড়াই দিলে হবে না। তুমি 15 দিনে 15টা অঙ্ক করতে পারবে না, তাহলে তো তুমি লেখাপড়া করতে পারবে না। আমাকে তো আরো একটা শেষ করতে হবে, এটাও তো করতে হবে, এটাও প্র্যাকটিস করতে হবে। তারপরে ধরো এটার তোমার ভাইভা হবে, সময় লাগবে তো। হ্যাঁ, 15টা অঙ্ক তোমাকে 15 দিনে করতে হবে। এটা তুমি চাইলে 2 দিনেই করে ফেলতে পারো তুমি যদি ইচ্ছা করো। জি স্যার, পারা যাবে স্যার, হ্যাঁ, পারা তাহলে যাবে। সে পারতে তো হবে। এই যে 2 নম্বর অঙ্ক করতে তোমার 2 মিনিট লাগতে পারে, এই 1 নম্বর অঙ্ক করতে ধরো 5 মিনিট লাগতে পারে, 3 নম্বর অঙ্ক করতে ধরো 2-3 মিনিট লাগবে, হ্যাঁ 4 নম্বর অঙ্ক করতে তো 5-7 মিনিট লাগতে পারে, ঠিক আছে? এবং প্রত্যেক পেজে প্রত্যেকের রোল নম্বর লিখতে হবে, প্রতি পেজে রোল নম্বর লিখতে হবে কিন্তু। শুধু কি আইডি নাম্বার লিখলে হবে? হ্যাঁ, শুধু আইডি নাম্বার লিখতে হবে, নাম যদি তুমি লিখতে চাও লিখতে পারো, ওটা অপশনাল, কিন্তু আইডি তোমার ফুল ম্যান্ডেটরি, নাহলে কিন্তু আমি খুঁজে পাবো না। জি স্যার। ঠিক আছে? আর এইটা তোমাকে 31 তারিখের ভিতরে সবাইকে ইমেলে পাঠাতে হবে। আর আমি এটা তোমাদের সেই অ্যাসাইনমেন্ট নামে করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে দিতে পারবা, ঠিক আছে? তোর অ্যাসাইনমেন্ট ওয়ানটা পিডিএফ করে পাঠাতে হবে? হ্যাঁ, না ইমেজ করে পাঠাবা না, সবাই পিডিএফ করে পাঠাবা। ইমেজ হলে ওই যে ফাইল তোমার এক একটা আমি কালেক্ট করতে কঠিন হয়ে যায়। তোমরা যারা ধরো একটু নাও জানতে পারো, জাস্ট এক ইমেজকে তো পিডিএফ করা যায়, করে কম্বাইন করে ওই একটা ফাইল পাঠালে ভালো আমার জন্য, তাই না? ঠিক আছে? জি স্যার, পিডিএফ করে দেন স্যার। হ্যাঁ, আমি তো পিডিএফ করে দিছি, তোমরা পাঠাবা পিডিএফ। স্যার হচ্ছে যে ওই তাহলে ওই নোট খাতা মানে অ্যাসাইনমেন্টের খাতা কি আর নেবেন পরে, নাকি পিডিএফই? না, অ্যাসাইনমেন্টের খাতা তোমার নিতে পারি আগে, এখন তো পিডিএফ, এখন কবে খুলবে তা তো জানি না, ধরো জানি সেটাই তো মুশকিল। জি স্যার, বুঝতে পারছি। থেমে তো থাকা যাবে না। হ্যাঁ, তুমি A4 সাইজের পেজে করে যদি ছবি তুলে দাও, যেভাবে দাও সমস্যা নেই, ঠিক আছে? যারা ধরো আলাদা আলাদা ফটো তুলে দাও, এটা মানে আমার জন্য দেখা কষ্টকর। এক ফটো তুলে একসাথে একটা পিডিএফ করে পাঠাই দেবা, তাহলে খুব, কারণ আমি যখন তোমার যখন ভাইবা হবে, তোমার খাতা বের করেই তোমার কাছে জিজ্ঞেস করবে যে তুমি এটা কেমন করে করলে একটু বুঝাই দাও, বা এই জায়গাটা কেমন করে করছি বুঝাই দাও, সেইটা। আর কারো প্রশ্ন আছে কোনো? তাহলে এটা হচ্ছে নিশ্চিত, তুমি যদি একটু পরিশ্রম করো ফুল মার্কস পাবা, সেটা হচ্ছে কথা। এই যে আমরা একটু আরো অনেক কিছু করাইছি, আমরা যা করাইছি তার থেকে অর্ধেক বানাই ফেলছি আমি নিশ্চিত। হ্যাঁ, তুমি এটা করলে নিশ্চিত 2 সেট প্রশ্ন তোমার কমন। এই জাস্ট 15টা ঠিক বলা যাবে না, আসলে 12টা অঙ্কের মতো, 12টা 11টা অঙ্কের মতো ব্যাপার আছে এখানে মাত্র। এই কিছু ডেফিনেশন টন আছে, ছোটখাটো ইউ আছে। আর কোনো প্রশ্ন আছে কারো? কি তুর্য সাহেব, সিআর এর প্রশ্ন আছে কোনো? হ্যালো? আর স্যার হ্যাঁ প্রথম দুই হ্যাঁ বলো। স্যার প্রথম দুই অধ্যায়ের কি অ্যাসাইনমেন্ট দিবেন? হ্যাঁ, এই যে প্রথম 2 অধ্যায়ের অ্যাসাইনমেন্ট এই যে আছে, এই যে তৈরি করা, এই যে ফাংশন অফ 2 ভেরিয়েবলস, এর পরে দিব। এই যে এটা তৈরি করা, এই যে এখান থেকে কয় সেট স্যার? এখান থেকে 2 সেট। আমি তো অর্ধেক করাইছি, তোমাদের মাসুম স্যারের 4 সেট, আমার 4 সেট, এখান থেকেও 2 সেট। এখানেও 15টা অঙ্ক দিচ্ছে এরকম করে। হ্যাঁ, এখান থেকেও 2 সেট, এটারও দেবো, আগে প্রথমে এটা তারপরে ওটা। ঠিক আছে? আর কিছু জানার আছে কারো? স্যার এই 30টা ম্যাথ আয়ত্ত করলে 4 সেট কমন পাবো? অবশ্যই অবশ্যই, আশা করতে পারি আর। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ,
এবং তুমি যদি এই যে ইসে যে 15 মার্কস, সেই 15-র ভিতরে যদি 15 পেতে পারো তুমি, কোনো সমস্যা নেই। তুমি যেটা করছো সেটা যদি আমাকে বোঝাই দিতে পারো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা 31 তারিখে ধরে সবাই এটা জমা নিব সবার কাছ থেকে, এবং তারপরে ধরো আস্তে আস্তে প্রতিদিন 10 জন করে করে এরকম কি করতে হবে, ধরো ওই যে এক একটা গ্রুপে আমরা ইসের মতো ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন এর মতো, ঠিক আছে? সেটা তুমি দেখে দেখে খালি বলবা, না দেখে কিছু বলার দরকার নেই। দেখে দেখে তুমি বুঝছো কিনা, কেন এটা হলো, আমার প্রশ্ন খালি কেন এটা হলো, কেন এটা সত্য, কেন এটা হলো, এটুকুই খালি প্রশ্ন, ঠিক আছে? এটুকুই ভাইবা খালি, এবং তুমি দেখে দেখে বলবা স্যার আমি এখান থেকে এটা করছি, এটা করছি, এই জন্য এটা হয়েছে, ঠিক আছে? আর কারো প্রশ্ন? হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত? হ্যাঁ, আর কোনো প্রশ্ন নেই নাকি? মেবি না স্যার, সবাই বুঝতে পেরেছে। সবাই বুঝতে পারছে, এখন আয়ত্ত করতে পারলে হয়। হ্যাঁ, আয়ত্ত করতে পারলে তুমি ভালো মার্কস পাবা আশা করি। এটা খুব ইম্পর্টেন্ট, ক্লাসে একটু বেশি পড়াতে হবে, এটা খুব সিম্পল, তোমার জানা দরকার। ধরো ক্লাসে যারা নিয়মিত এক্সারসাইজ হোমওয়ার্ক করার চেষ্টা করছে, আমি নিশ্চিত ওরা যদি সত্যি সত্যি বুঝতে পারে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের মানুষও এইটুকু এই কোর্সের এইটুকু ম্যাথমেটিক্স জানে, তুমি যদি বুঝতে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো আমাদের হাতে অল্প একটু সময় আছে, আমরা একটা জিনিস বলবো, এটা আমি কন্টিনিউয়াস নো হোয়ার ডিফারেন্সিয়েবল, এটা তোমরা অবশ্যই একটু স্টাডি করো যারা ইন্টারেস্টেড। আমি সবাইকে বাধ্য করছি না, একটু কঠিন ধারণা, কিন্তু তুমি অন্তত গল্পটা জানো যে ভায়াস্ট্রাস কি কাজ করছিল, সেটা অন্তত জানতে হবে, জানা উচিত। আমাদের হাতে অল্প একটু সময় আছে, আমরা যেহেতু আগামী দিনে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আগামী বৃহস্পতিবার। হ্যাঁ, আমি ওটা তোমাদের ওখানে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমরা ই করো। আমরা এখন খুবই একটা বিশেষ ধরনের একটা সিরিজ দিয়ে সামান্য একটু কথা বলবো, সেটা আমরা আগামী দিন যেহেতু শেষ হয়ে যাবে আমার, এদেরকে বলা হচ্ছে তোমার পাওয়ার সিরিজ। এটা কি নাম শুনছো তোমরা কেউ? কে নাম শুনছে? জি স্যার, কমপ্লেক্স অ্যানালাইসিস। পাওয়ার সিরিজ, হ্যাঁ, কমপ্লেক্স অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট জিনিস। পাওয়ার সিরিজ এখানে ইসেও আসলে পাওয়ার সিরিজ তোমার সিরিজ, এই যে টেইলর সিরিজও ওয়ান কাইন্ড অফ পাওয়ার সিরিজ। তোমরা যে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যে টেইলর সিরিজ পড়ছো বা ম্যাকলোরিন সিরিজ পড়ছো, এগুলো ওয়ান কাইন্ড অফ পাওয়ার সিরিজ, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট পাওয়ার সিরিজ, মানে বোঝাই যাচ্ছে যে একটা সিরিজ তার সাথে পাওয়ারের কোন রকম এক ধরনের সম্পর্ক আছে। তোমার সিরিজ তো কি আমরা জানি, একটা সিকোয়েন্স থাকবে, সেই সিকোয়েন্সের টার্মে যোগ করলে হবে। এখানে অবশ্যই পাওয়ার সিরিজ অফ সিকোয়েন্স ফাংশনের, কিন্তু নাম্বারের কখনো পাওয়ার সিরিজ হয় না, রিয়েল নাম্বারের সবসময় তোমার ফাংশনের সিকোয়েন্স অফ ফাংশনের তোমার পাওয়ার সিরিজ হয়। ধরো পাওয়ার সিরিজে তোমার জেনারেল ফর্ম হচ্ছে এরকম, ধরো আমরা খুবই ইম্পর্টেন্ট এটা যে পাওয়ার সিরিজ ইসের মতো এত কঠিন না যে কন্টিনিউয়াস নো হোয়ার ডিফারেন্সিয়েবল, ওটা তোমরা একটু স্টাডি করো। কেউ যদি ধরো কোনো একটা তৈরি করতে পারো, খুব সুন্দর একটা যে ওটা একটা তোমার পোস্টার তৈরি করার মতোই তোমার। এই দেখো পাওয়ার সিরিজের জেনারেল ফর্মটা হচ্ছে এরকম, যে সরি এখানে দাগ না দিয়ে এটা দেওয়া ঠিক না, যে পাওয়ার সিরিজকে স্বাভাবিক আমরা এরকম করে লিখি। তোমরা কি জানো কেউ কেমন করে লেখে? সবাই জানার কথা, যদি কমপ্লেক্স অ্যানালাইসিসে খুবই ইম্পর্টেন্ট এটা। কিন্তু ওখানে ধরো কমপ্লেক্স নাম্বার হতে পারে, আমাদের এখানে রিয়েল নাম্বার। এখানে আমরা বলতেছি যে কে হচ্ছে তোমার 0 থেকে তোমার ধরো ইনফিনিটি এ কে এক্স মাইনাস এক্স নট। খুবই সহজ আসলে, এটা তুমি ম্যাথমেটিক্যাল মেথড বলো, সব জায়গায় ব্যবহার করছে এটা। এখানে কে এটা হচ্ছে তোমার পাওয়ার সিরিজ। এটা কি একটা তুমি কে যদি এক্সপান্ড করে দাও, সামেশনটাকে যদি এক্সপান্ড করে দাও, এটা কি একটা সিরিজ হবে না? কেমন হবে বলো দেখি, প্রথম টার্মটা কেমন হবে কে বলতে পারবে? তো এর সমান সমান আমরা কি লিখতে পারি বলো দেখি? এই সিরিজের ফার্স্ট টার্মটা কেমন হবে? আফতাব সাহেব বলো দেখি।
প্রথমটা কি হবে? প্রথমটা কি কেমন করে পাবো? কে এর মান কত বসালে পাবো? 0 হ্যাঁ, তাহলে কি হবে? 0 বসালে কি হবে কে এর মান? a0 এ নট হবে। এটা কিন্তু অন হয়ে যাবে, তাই না? তারপরে সাম মানে তো যোগ, সামেশন মানে যোগ। এই যে কে ইকুয়াল টু 0 বসাই দিয়ে যা পেলাম, তারপর হচ্ছে সাম কাজ করবে, সাম মানে যোগ, তারপর কে এর মান কত বসবে? 1 বসবে। হ্যাঁ, 1 বসলে কত হবে বলো? কি হবে সেটা আমি জানতে চাচ্ছি। a1 x minus x naught পাওয়ার 1। তারপর একটা কথা হবে বলো দেখি, তিনটে আমরা দুটো তিনটে লিখি। তারপর একটা কথা হবে সাম মানে যোগ হবে, তারপরটা কত হবে? a2 x minus x naught square স্কয়ার। মানে এরকম করে কি হতে থাকবে? চলতেই থাকবে। তাহলে বলো দেখি এর নাম পাওয়ার সিরিজ হয়েছে কেন? এবার বলো দেখি কি বলতে পারবে। পাওয়ার সিরিজ হয়েছে কেন বলো দেখি? স্যার ঘাতটা 0 থেকে বাড়তেছে ধীরে ধীরে। হ্যাঁ, এই জন্য পাওয়ার বাড়ছে, কিন্তু এই যে পাওয়ার, এই যে এখানে ধরো এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার কিন্তু 0 ছিল, এখানে এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার 1, এখানে এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার 2, এরপর এটা যদি লেখো a3 এক্স মাইনাস এক্স নট এর পাওয়ার হবে 3 তোমার। এটা হচ্ছে তোমার জেনারেল ফর্ম অফ পাওয়ার সিরিজ। ঠিক আছে? তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ এক্স নট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আর হোয়াট ইজ এ কে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এক্স নট কি তোমার? এক্স নট হচ্ছে তোমার ফিক্সড রিয়েল নাম্বার, কিন্তু এক্স কিন্তু ফিক্সড না, এক্স তুমি চেঞ্জ হতে পারে, এক্স হচ্ছে কিন্তু ভেরিয়েবল, এক্স নট কিন্তু তোমার ফিক্সড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর তোমরা যখন কমপ্লেক্সে পড়ছো, এই এক্স নটটা রিয়েল নাম্বার না ফিক্সড? এক্স হচ্ছে ফিক্সড কমপ্লেক্স নাম্বার, আর কিছু না, এটুকু পার্থক্য। আর এই এক্সও তোমার কমপ্লেক্স নাম্বার, যে কোনো কমপ্লেক্স নাম্বার, মানে ভেরিয়েবল এটা। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা লিখবো এটা, ধরো এটা কিন্তু তুমি যদি আসলে বড় বড় জায়গায় যদি ভাইবা দিতে যাও, যদি তোমার ধরো কোনো ইউনিভার্সিটির টিচার হতে চাও, এটা এইগুলো জিজ্ঞেস করে কিন্তু, ধরো যে পাওয়ার সিরিজ কি তোমার, হ্যাঁ ধরো কি বলে যে হোয়ার, আমরা এটা বলি, খুবই সহজ, যে কেউ বুঝতে পারবা এবং সারা জীবনই মনে থাকবে তুমি যদি সত্যি সত্যি বুঝতে পারো। তাহলে এক্স নটটা কি? এক্স নট হচ্ছে তোমার, ধরো এক্স নট হচ্ছে ফিক্সড, ফিক্সড রিয়েল নাম্বার, ফিক্সড তোমার নাম্বার বললে খালি তোমার রিয়েল নাম্বার। আমি তৈরি করছি, আমি নিজে ভুলে গেছি ফিক্সড কেমন করে লিখতে। ফিক্সড রিয়েল নাম্বার, ফিক্সড কিন্তু এটা ভেরিয়েবল না, কিন্তু চেঞ্জ হতে পারবে না, ফিক্সড। আমি দেখাচ্ছি কেমন করে ফিক্সড আর ফিক্সড আর আরবিটারি ভিতর পার্থক্য কি। ফিক্সড রিয়েল নাম্বার, ঠিক আছে? আর একেটা কি বলো দেখি, কি তোমরা জানো সবাই একে কি বলো তোমরা? একটা নাম আছে বিশেষের, এর কি বলি? আরবিট্রারি কনস্ট্যান্ট। হ্যাঁ, না কনস্ট্যান্ট তো ঠিকই আছে, কিন্তু এটা কি বলি, নাম বলি আমরা? কোএফিসিয়েন্ট। হ্যাঁ, কোফিশিয়েন্ট বলি, কোফিশিয়েন্ট। এটা হচ্ছে কোফিশিয়েন্ট তোমার, স্বাভাবিক আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় কনস্ট্যান্ট সে, কিন্তু কোফিশিয়েন্ট ম্যাথমেটিক্স এর নাম হচ্ছে কি তোমার? একে, যে কোনো একে হচ্ছে তোমার সহগ, যেটা বলো তোমরা, তাই না? এটা হচ্ছে তোমার কোফিশিয়েন্ট। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোফিশিয়েন্টস ঠিকই তোমার, বানানটা আমার ভুল ঠিক করি না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই একে এক্স এর উপরে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি এক্স কে চেঞ্জ করো, একের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আসলে তোমরা যত কোফিশিয়েন্ট পড়ে আসছো সেই একই বৈশিষ্ট্য, কিন্তু এটা হচ্ছে একে কোফিশিয়েন্ট, কিন্তু সে কিন্তু অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অন এক্স, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, এটা কি এই কথাটা কি বুঝতে পারো? আমি দেখাচ্ছি, তোমরা সবাই জানো ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে মারাত্মক। অন এক্স, এক্স এর উপরে ইন্ডিপেন্ডেন্ট, এক্স এর উপরে তোমার ইন্ডিপেন্ডেন্ট, এটা কি বুঝতে পারো কেউ তোমরা? ধরো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি এখন, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো অন্য কালি দিলে কি, সাপোজ ধরো আমি এরকম একটাই দিলাম যে ধরো 1 প্লাস 5 ধরো এক্স মাইনাস 1 প্লাস 7 ধরো এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার
প্লাস ধরো যা খুশি তাই দিতে পারি, ধরো 2x মাইনাস 1 হোল কিউব। কি মনে হয় এটা কি একটা পাওয়ার সিরিজ? কি মনে হয় তোমার, এটা কি একটা পাওয়ার সিরিজ? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখানে x নট কত দেখেই বুঝতে পারছো তুমি। On. নট 1। x নট কিন্তু 1। এই দেখো এই দেখো x নট কিন্তু ফিক্স তোমার। স্যার আপনি মিউট আর হয়ে আছেন আপনি স্যার। মিউট হয়ে গেছেন। তোমার x x নট কিন্তু ফিক্সড। আর এই কোফিশিয়েন্ট কত 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 বল, a নট কত বলো দেখি। 1 a1 5, a2 ধরো 7, a3 হচ্ছে তোমার 2, এরকম করে আছে। তাহলে এইগুলো কি তোমার x এর উপর ডিপেন্ড করে বলো দেখি, কি মনে হয় x এর উপর ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, কি মনে হচ্ছে তোমার? ডিপেন্ড না। ইন্ডিপেন্ডেন্ট। এই দেখো x কে চেঞ্জ করলে কিন্তু তুমি যদি কথার কথা x এর মান যদি 2 বসাও, এই 1 5 7 2 এরা কি চেঞ্জ হয়ে যাবে? না স্যার। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা যদি তোমার চেঞ্জ হয়ে যেত তাহলে কিন্তু তোমার পাওয়ার সিরিজ হতো না। এটা খুব ইম্পর্টেন্ট যে a কে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অন x, a কে হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অন x। তাহলে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে তুমি কি ধরো আমি যদি এখান থেকে ডট ডট তুলে দিতাম তাহলে কি এটা পাওয়ার সিরিজ হতো? কি মনে হয়? এই যে ডট ডট যদি তুলে দিতাম তাহলে কি পাওয়ার সিরিজ হবে? না স্যার। না স্যার। তাহলে কিন্তু তোমার অবশ্যই ইনফাইনাইট তোমার হতে হবে কিন্তু। ডট ডট উঠে দিলে কি পাওয়ার সিরিজ হতো না? বোধহয় হতো, হতো না? ফাইনাইট পাওয়ার সিরিজ। তাহলে আসলে আসলে কিন্তু এখানে ধরো থাকতো 0 ইনটু x মাইনাস 1 টু দা পাওয়ার 4, তাই না? 0, এই কোফিশিয়েন্ট গুলোর মান 0, 0 ইনটু x মাইনাস 1 টু দা পাওয়ার 4, ধরো 0 ইনটু x মাইনাস 1 টু দা পাওয়ার 5, নাকি? জি স্যার। জি স্যার। তাও কিন্তু আমরা পাওয়ার সিরিজ হিসেবে ট্রিট করতে পারবো। এটা তোমাকে থিঙ্ক করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আসলে আমরা কি এটা কেন এত ইম্পর্টেন্ট, যে এই কথাটা কেন এত ইম্পর্টেন্ট? আমরা কি ধরো এমন কিছু তৈরি করতে পারি যে যে ধরো এই যে কোফিশিয়েন্ট তোমার x এর উপর ডিপেন্ড করে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা কি এমন কিছু তৈরি করতে পারি বলো দেখি? দেখো দেখি আমরা যদি এরকম তৈরি করি, তুমি দেখো দেখি কি মনে হয়। আমি একটু অন্য কালি দিয়ে লিখি। ধরো এই যে 1 প্লাস, ধরো আমি এরকম করলাম, এই জিনিসটাই বানালাম। ধরো 5x x মাইনাস 1, ধরো 7x, হ্যাঁ ধরো x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস ধরো 2x মাইনাস খালি 2 দিলাম ধরো কিউব প্লাস ধরো ডট ডট ডট। এটা কি পাওয়ার সিরিজ? কে বলতে পারবে? ডট ডট আছে কিন্তু। স্যার না। কেন না? স্যার x এর মান বাড়ালে দেখা যাচ্ছে কোএফিশিয়েন্ট গুলাও পরিবর্তন হয়ে পরিবর্তন যাচ্ছে। হয়। এই যে দেখো এখানে তো এখানে কিন্তু এই কোফিশিয়েন্টে সমস্যা করিনি, তাই না? অনেক এইটাকে দেখো সমস্যা করছে কিন্তু। এই যে এই কিন্তু 5x একটা কোফিশিয়েন্ট a অন, সে কিন্তু ডিপেন্ড অন x, x কে চেঞ্জ করলে এও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা তাকে পাওয়ার সিরিজ বলতে পারবো না। পাওয়ার সিরিজের শর্তই হচ্ছে x নট ফিক্সড হতে হবে। অবশ্যই x নট ফিক্সড, সে 1, কিন্তু কোফিশিয়েন্ট যে সে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x। তাহলে আমি এটাকে তুলে দিলেও কি হতো বলো দেখি, পাওয়ার সিরিজ হতো? পাওয়ার সিরিজ দ্বিতীয় টার্ম তো তাও কিন্তু হতে পাওয়ার পারে। সিরিজ হতো না। কারণ কি, এই যে একটা কোফিশিয়েন্ট পাইছো যে ডিপেন্ডেন্ট অন x, তাই না? তাহলে আশা করি এবার বুঝতে পারছো কি পাওয়ার সিরিজ, নাকি? কারো প্রশ্ন আছে? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ প্রায়। হ্যাঁ বলো, এর বলেই আমরা শেষ করব। কারো কি প্রশ্ন আছে কোনো? এটা কিন্তু বুঝতেই হবে পাওয়ার সিরিজ কি, এটা কেন ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পাওয়ার সিরিজ হতে হলে x নট কে তোমার ফিক্সড হতে হবে, আর এই যে ধরো এই a কে যে কোফিশিয়েন্ট তাকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অফ x হতে হবে, না হলে কিন্তু কখনো পাওয়ার সিরিজ হবে না। এটা হচ্ছে মূল পয়েন্ট। কারো প্রশ্ন আছে? স্যার। বুঝতে পারছো আশা করছি।
এই জন্য তুমি জি, স্যার। যখন নিজে পড়বা নিজে নিজে একটু চিন্তা করতে হবে যে কেন এটাকে কি করলে ধরো এ এক্স এর উপর ডিপেন্ডেন্ট হয়। তাহলে এখন ধরো তোমরা যত পড়ছো কি মনে হয় তোমরা যে ধরো পলিনোমিয়াল বা ইকুয়েশন পড়ছো সব কিন্তু ওয়ান কাইন্ড অফ পাওয়ার সিরিজ নাকি? হ্যাঁ, মনে পড়ে নাকি? দেখো চিন্তা করে। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা পাওয়ার সিরিজ শিখলাম। তাহলে এখন এখানে হচ্ছে একটা আমরা এই প্রশ্নটা উত্থাপন করে আজকে জাস্ট শেষ করব। তারপর আগামী দিন আমরা এই অল্প একটু জিনিস আছে ওটা পড়ে এলেই আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, যে ধরো যে আমরা বলতেছি যে তাহলে এখন বলতেছি যে একটা সিরিজ অবশ্যই কিন্তু খেয়াল করে দেখো, তোমরা বুঝতে পারছো কিনা জানেন, এটা কিন্তু এই সিরিজের প্রত্যেকটা টার্ম কিন্তু এক একটা তোমার ফাংশন। ঠিক আছে, এটা কিন্তু তোমার কি না ফাংশন, ধরো এটা কনস্ট্যান্ট ফাংশন, কোনো সমস্যা নেই। এটাও তোমার কিন্তু একটা ফাংশন, এই যে এক্স মাইনাস এক্স নট, এই যে এও কিন্তু একটা ফাংশন। এটা কিন্তু আসলে সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ যেটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা জানি একটা সিরিজ যখন পাই তখন সে কখন তোমার কনভার্স করে। অবশ্যই আমরা খালি পয়েন্ট ওয়াইজ বলছি, ইউনিফর্মের অত আরেকটু কঠিন, ইউনিফর্মে যাচ্ছি না। ধরো আমরা বলতে পারি যে এক্স এর কোন মানের জন্য এটা কনভার্স করে, এটা আমরা জানতে চাই। যে ফর হট ভ্যালুস অফ এক্স আমরা এটা জানতে চাই, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ধরো এটাই একটা অঙ্ক আছে, আমরা ফর হট ভ্যালুস অফ এক্স, আমাদের প্রশ্ন এটা যে পাওয়ার সিরিজ তোমার কনভার্জ। অবশ্যই আমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ, ইউনিফর্মও করতে পারি, আমি অত কঠিনে যাচ্ছি না। কনভার্জ পয়েন্ট ওয়াইজ মানে এক্স এর কোন, এই দেখো এক্স এর সব ভ্যালুর জন্য কিন্তু তোমার কনভার্স করবে না, কিছুর জন্য ডাইভার্স করতে পারে, কিছুর জন্য কনভার্স করতে পারে। আমরা জানতে চাই এক্স এর কোন ভ্যালুর জন্য এটা কনভার্স করা মানে কি, এর যোগফল তুমি বের করতে পারবা। আমরা কিন্তু জানি সবকিছুর যোগফল কিন্তু বের করতে পারি না। তোমরা কিন্তু অন্তত জানো, তোমাদের কি মনে আছে যে জিওমেট্রিক সিরিজ কি সবসময় কনভার্স করে? আমরা পড়ছিলাম না? স্যার আর এর উপর ডিপেন্ড করে, সেটা ধরো ইসের ক্ষেত্রে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে। ধরো এরকম আমরা যদি জিওমেট্রিক সিরিজ জিএস, ধরো জিওমেট্রিক সিরিজ, আমরা জিওমেট্রিক সিরিজ কেমন কে বলতে পারবে? এরকম ছিল না, কে ইকুয়াল টু 0 টু অন, তাই না, এক্স টু দা পাওয়ার কে মাইনাস অন দিয়ে হচ্ছে ইনফিনিটি। আর তুমি যদি এটা 0 দিয়ে দাও তাহলে এখানে n মাইনাস 1 দিলে অন দিয়ে দিই, তাহলে বেশি সুবিধা। ঠিক আছে, সমস্যা নেই। তুমি 0 তে দিলে এখানে ই দিতে হতো, কে দিতে হতো, সমস্যা নেই কোনো। এটা কি জিওমেট্রিক সিরিজ না কি মনে হয়? জি স্যার। তাহলে এটা কখন কনভার্স করবে? এক্স এর মান 10 দিলে কি এটা কনভার্স করবে? জানো তোমরা এক্স এর মান 10 হলে কি কনভার্স করে? মানে মনে নেই জিওমেট্রিক সিরিজ কখন কনভার্স করে? -1 থেকে 1। হ্যাঁ, -1 থেকে 1। তাহলে এই তো, এটা তো ক্লাস 9 এই ছিল কিন্তু উচ্চতর গণিতে। তাহলে এ কনভার্স হবে, ধরো এই যে মানে এক্স এর কোন মানের জন্য কনভার্স, এটা আমরা জানি। এর সাথে সিমিলার করব যে এ কনভার্স করবে কখন, যদি তোমার ইফ এই এক্স এর শর্ত আছে, কিন্তু এক্স এর মান যদি -1 থেকে এই যে +1 এর ভিতরে থাকে তাহলে কিন্তু কনভার্স করবে। আর সব জায়গায় কিন্তু তোমার ডাইভার্স। অথবা এটাকে আমরা ধরো করে লিখতে পারি, আমরা জানি যে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখতে পারি, অথবা তোমার এটাকে এরকম করে লেখো যে, অথবা এরকম করে লেখা যায় অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স যদি তোমার এরকম হয়, তাই না? মনে আছে কিনা? আসলে অবশ্যই মনে না থাকারই কথা, স্বাভাবিক, ভুলে যাবা, এটাই স্বাভাবিক। আর ডাইভার্স করবে কখন বলো তো, কি বলতে পারবে? কখন ডাইভার্স স্যার, করবে? অন্য সব জায়গায় অন্য সব diverse। জায়গায়, মানে এফ অ্যাবসলিউট এই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি 1 হয়, তাই না? এভাবে লিখতে পারি, জি স্যার। অন্য সব জায়গায় ডাইভার্স। তার মানে কি, তুমি যদি এখানে এক্স এর মান যদি 10 বসাও, এবার তুমি বলো এক্স এর মান 10 বসালে তাহলে কি ডাইভার্স করবে না কনভার্স করবে? Diverse করবে। ডাইভার্স করবে, সেটাই আমি জানতে চাই। তাহলে এখন আমাদের জানার ইচ্ছা হচ্ছে এটাই। ধরো এরকম ঠিক, এই দেখো এই যে আমরা যে পাওয়ার সিরিজ তৈরি করছি, এই যে পাওয়ার সিরিজ, ধরো এক্স এর কোন মানের জন্য পাওয়ার সিরিজ তোমার কনভার্স করবে, সেটাই আমরা জানতে চাই। সেটাকেই বলে, তোমরা আমি জানি কমপ্লেক্স অ্যানালাইসিস পড়ছো, রেডিয়াস অফ কনভারজেন্স অথবা ইন্টারভেল অফ কনভারজেন্স, পড়ছো না? স্বাভাবিক মনে থাকবে না, এটাই স্বাভাবিক।
কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে জানতে চাই, এরকম দেখবো যে আসলে সকল এক্স এর জন্য তোমার কিন্তু এক্স এর সকল ভ্যালুর জন্য কিন্তু এই পাওয়ার সিরিজ কনভার্জ করে না। এবং খুবই মজার বিষয়, সেটি আমরা এই যে কোফিসিয়েন্টের সাহায্যে বের করতে পারি, যে তোমার কোফিসিয়েন্ট বলে দেবে, এই এটাই মজার, কোফিসিয়েন্ট বলে দেবে তোমার কখন সে কনভার্স করবে, মানে এক্স এর কোন ভ্যালু নিতে পারবে। কত 1 মিনিট, হ্যাঁ তাহলে সেই একটা লাইন লিখে আমরা শেষ করছি যে কখন করবো। আমরা এর প্রমাণে যাচ্ছি না, তোমরা সেকেন্ড ইয়ারের রুট টেস্ট, রেশিও টেস্টের মাধ্যমেই করি। আমি খালি একটা দেখাবো যে খালি প্রমাণ না, খালি বলবো যে কখন তোমার কনভার্স করবে, ঠিক আছে, যে এক্স এর কোন মানের জন্য কনভার্স করবে তোমার, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কনভার্স করা মানে কি আমরা আগামী দিন বলবো। তাহলে এই যে ধরো এইটা, তাহলে আমরা এখানে আমরা একটা প্রথমে কালো কালি দিয়ে লিখি। ধরো আমরা আসলে এরকম এই কোফিসিয়েন্টের সাথে বলতে পারবো যে আমরা আর বের করে নেব। ধরো স্বাভাবিক বইয়ে ফার্স্ট স্টেপ, ধরো স্টেপ 1, আমি কোনো প্রমাণ বলছি না, খালি জাস্ট সিম্পল। ধরো স্টেপ 1, প্রথমে হচ্ছে আমাদের একটা আর বের করতে পারবো আমরা। আর সেটা আসলে বইয়ে রেশিও তো 1/r দিয়ে লেখে, আর দিয়ে লিখলে হতো, কোনো সমস্যা নেই। সেটা হবে তোমার কিছুই না, যে ধরো এই যে কোফিসিয়েন্ট এ কে প্লাস 1, এটা থিওরাম আছে, আমরা পড়াইনি, বাই এ কে, তার অ্যাবসলিউট ভ্যালু, সরি এখানে লিমিট আছে, লিমিট কে টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। এই যে এ কে কোথাতে পাবা, ওই যে এ কে হচ্ছে তোমার কোফিসিয়েন্ট, ওই যে পাওয়ার সিরিজের কোফিসিয়েন্ট, ওটা তোমার দেওয়া থাকবে পাওয়ার সিরিজে, কোনো সমস্যা নাই, অরিড হওয়ার কিছু নেই। এই এ কে প্লাস 1, তার অ্যাবসলিউট ভ্যালু করে তার তুমি লিমিট বের করবা, তার লিমিট 1/r, তাহলে এখান থেকে তুমি আর বের করে ফেলতে পারবা, ঠিক আছে। এখান থেকে তুমি আর বের করে ফেলতে পারবা, আর এর একটা ভ্যালু পাবা, সামথিং কি পাবা জানি না, আর সামথিং। এর বের করার পর তুমি ধর স্টেপ 2টা এরকম হবে। তাহলে এইবার তুমি বলে দিতে পারবা স্টেপ 2 হচ্ছে এরকম, যে ধরো এই যে পাওয়ার সিরিজ কে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ কে এক্স মাইনাস এক্স নট টু দ্য পাওয়ার কে, ঠিক আছে। এটা তোমার কনভার্স এটুক লিখে আমি শেষ করে দিচ্ছি। কনভার্স যদি ধরো ইফ, সরি এখানে ইফ ধরো এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস এক্স নট লেস দ্যান যদি আর হয়, আর তো এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেললে। আর ধরো পাওয়ার সিরিজ, এই যে আমি লিখলাম না, আর যে পাওয়ার সিরিজ ডাইভার্স করবে, ডাইভার্স ইফ, এই যে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, এটা কিন্তু গ্রেটার দ্যান যদি আর হয়। কিন্তু মুশকিল হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু যদি তোমার ইকুয়াল টু আর হয়, তাহলে কিন্তু এই রেশিও টেস্ট বলতে পারবে না কনভার্স করবে না ডাইভার্স করবে। তাহলে ওই দুটো বিন্দুতে আমাদেরকে চেক করতে হবে আলাদা করে। তাহলে আমি জাস্ট এটুকু বলে শেষ করলাম। আগামী দিন এখান থেকে তোমরা দেখো আমি এই অঙ্কটা করতে পারবা এটার সাহায্যে। এই কোফিসিয়েন্টের সাহায্যে আমরা এটা নির্ণয় করতে পারবো খুব সহজে। এ কে প্লাস 1 এ কে, তার লিমিট তাহলে 1/r হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি আর বের করতে পারবা। এক্স নট তো দেওয়া থাকবে, ওই প্রথম অঙ্কে যেমন এক্স নট এর মান 1, আর এর মান তুমি এখান থেকে একটা পাইলে, তাহলে এক্স মাইনাস ধর 1/1 যদি হয়, আর এর মান যদি 1 হয়, তাহলে বলে দিতে পারবা, তখন ক্যালকুলেশন করে এক্স বের করতে পারবা। সেই এটা জাস্ট আমি একটু খালি বললাম। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো নাকি? হ্যালো, এটা হচ্ছে তোমার ওয়ে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট তোমার কমপ্লেক্স অ্যানালাইসিস, আমি জানি, কিন্তু যদি তোমার মনে না থাকাই স্বাভাবিক। তাহলে এইবার দেখো আমরা একটা জিনিস অ্যাসাইনমেন্টের ওখানে একটা জিনিস দেখাই, শেষ করে দিই। এরকম একটা অ্যাসাইনমেন্ট ছিল, এটা কিন্তু তোমার জিওমেট্রিক সিরিজ, সমস্যা নাই, এটাই তোমার পাওয়ার সিরিজ বানাতে হবে না, এটা কিন্তু তোমার জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে। এই পাওয়ার সিরিজ হচ্ছে এর ক্ষেত্রে খাটবে, এটা হচ্ছে অন্যরকম। এটা আমরা করে দিছিলাম ক্লাসে সাইন কে এক্স দ্বারা। এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, এইটা যেমন করছে মাহফুজা করতে পারছিল, শুধু একটা করতে পারছে, এই যে এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ তোমার। তাহলে এখান থেকে জিওমেট্রিক সিরিজের কন্ডিশন অ্যাপ্লাই করে তুমি এক্স এর মান বের করে ফেলতে পারবা, কোন এক্স এর জন্য এই কনভার্স করবে। এইটা হচ্ছে তোমার পাওয়ার সিরিজ। বলো দেখি এখানে এক্স নট এর মান কত, কে বলতে পারবে? 0 স্যার। এক্স নট এর মান কিন্তু 0 তোমার, তাই না?
এক্স নট কিন্তু 0 আর কোফিশিয়েন্ট কত বুঝতে পারছো? স্যার 1/k ওটা হ্যাঁ 1/k কিন্তু তোমার কোফিশিয়েন্ট। তাহলে এটা দিয়ে অ্যাপ্লাই করলেই তুমি ওই ওই থিওরাম আর বের করে ফেলতে পারবা, আর এর সাহায্যে তুমি করে ফেলতে পারবা, খুব সহজ। আর এটা আমি এটা জিওমেট্রিক সিরিজ, এইটা ধরো ই, এই দুটো ধরো আমি আগামী দিন হোমওয়ার্ক দেবো যদি করতে পারো, আর এইটা আমি আলোচনা করবো, সমস্যা নেই। তাহলে আমাদের খালি এইটা আলোচনা করতে বাকি আছে, আর এইটুকু এই স্টেটমেন্ট আলোচনা করতে বাকি আছে। তাহলে আগামী দিন আমরা আলোচনা করলে আমাদের ক্লাস শেষ, এবং তারপরেই ঠিক আছে। হ্যাঁ বলো। একটা কন্ডিশনের মতো মানে x এর একটা হ্যাঁ কন্ডিশন। এক্স এর একটা কন্ডিশনের মধ্যে পাবা যে এক্স কিসের ভিতর থেকে কিসের ভিতরে থাকলে তোমার কনভার্স করবে, সেটা বের করে ফেলতে পারবা। জি স্যার। এখানে ও তোমার এক্স এর একটা কন্ডিশন পেয়ে যাবা, সেটা এই। তাহলে সেটাই প্রশ্ন, ফর হট ভ্যালুস অফ এক্স ডু দ্য ইনফাইনাইট সিরিজ কনভার্স, পয়েন্ট ওয়াইজ আমরা খালি বলছি, আসলে আমরা ইউনিফর্মলি প্রমাণ করতে পারি, কঠিন ওরাতে যাচ্ছি না সেই। আর এটি আসলে এক্স এর সকল ভ্যালুর জন্য তোমার এই অঙ্কটা করাইছিলাম না সাইন কে এক্স দিয়ে, মনে আছে কিনা তোমাদের? এটা করাইছিলাম দেখো। জি স্যার, এটা করানো হয়েছে। হ্যাঁ এর খালি সাইন দিছিলাম, আর তো সব হুবহু একই জিনিস। তাহলে সকল এক্স এর জন্য কিন্তু তোমার ই করে। এতে তোমরা কিন্তু সবাই সব প্রশ্ন পারবা না, যারা পারে বন্ধুদের সাথে যোগাযোগ করে কালেক্ট করতে হবে, কিন্তু তোমাকে লিখে অবশ্যই দিতে হবে কিন্তু অন্য যারা আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি এগুলো ভালো করে আত্মস্থ করতে পারলে পরীক্ষাতে আশা করি সব আনসার করতে পারবা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আর যদি কারো যদি প্রশ্ন না থাকে শেষ করতে চাচ্ছি এখন। হ্যাঁ আমরা আগামী দিন আমাদের অফিসিয়াল ক্লাস শেষ তোমার। হ্যাঁ তারপর অ্যাসাইনমেন্টের জন্য হয়তো আমাদের বসতে হবে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো কবে দিবেন স্যার এগুলো? এটা আমি দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, মানে তোমাদের এই যে গ্রুপে, ফেসবুক গ্রুপে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা, ঠিক আছে? হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্টের পরে নেবেন? হ্যাঁ বুঝতে পারলাম না। ভাইবা কি অ্যাসাইনমেন্টের পরে নেবেন? হ্যাঁ তোমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে তো ভাইবা নিতে হবে। জি স্যার। ধরো এই 15 দিন পরে দেবা, সেই 15 দিনের পরের থেকে তোমার মানে ভাইবা ঠিক না, প্রেজেন্টেশন টাইপের হবে আর কি তোমার। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই পরে 15 তারিখের ধরো আগামী মাসে থেকে আমরা শুরু করবো। ও তো সবার আসতে হবে না, যে 10 জন সে 10 জন আসবে, আবার ধরো আবার 10 জন আসবে, আবার 10 জন আসবে। হ্যাঁ ভাইবা কি এই প্রশ্নগুলোর আলোকে হবে? হ্যাঁ এই প্রশ্নগুলোর উপরেই হবে, খালি এখানে যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উপরেই হবে, ঠিক আছে? আরো সহজ, বুঝতে পারছো? আর কারো কোনো জিজ্ঞাসা আছে? নালে আমরা শেষ করি আজকে। হ্যাঁ আর কালকে এই যে 4টা ক্লাস হলো, আগামীকাল এই 4টার ভিতরে যারা যারা আছে তার উপর ডিপেন্ড করেই আমরা কিন্তু অ্যাটেন্ডেন্সে মার্কস দেবো, আগেই বলছি, আগামী দিনের যে ক্লাস, ঠিক আছে? এই 4টা, যেহেতু তোমাদের সবার সুযোগ কম, হ্যাঁ আগামী দিন ক্লাস হবে, অবশ্যই অ্যাটেন্ড করতে হবে কিন্তু আগামী দিনের ক্লাস। ঠিক আছে, কার কি প্রশ্ন আছে কোনো? হ্যালো, যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করি। হ্যাঁ হ্যাঁ তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই ওটা দেখো যে কন্টিনিউয়াস, নো হোয়ার ডিফারেন্সিয়েবল। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, খুবই মজার ওটা আর কি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।